আজ আমার বিয়ে। কিভাবে এই বিয়ে ঠিক হলো জানি না, কারণ এর আগে অনেকে আমাকে দেখে গেছে, কিন্তু কেউ ছেলের বউ হিসেবে আমাকে পছন্দ করেনি। আজ আমার যার সাথে বিয়ে হচ্ছে তার নাম আদিব। দেখতে অনেক সুন্দর। আমি জানি সে আমাকে পছন্দ করেনি, কিন্তু তার মা বাবা আমাকে পছন্দ করেছে। আদিব আমাকে পছন্দ না করার পেছনে যুক্তি আছে। আমি দেখতে অতীব কালো। আদিবের মতো স্মার্ট হ্যান্ডসাম ছেলের পক্ষে আমাকে পছন্দ না করায় যুক্তিযুক্ত। আদিবের মা বাবা আমার রূপ দেখে না, হয়তো আমার ভালো কিছু দিক দেখে ছেলের বউ বানাতে চেয়েছে। আমি কমই মাদ্রাসায় লেখাপড়া করেছি। বড় হবার পর থেকে বাড়ির বাইরে বের হলে বোরকা পরে বের হয়েছে। কোনো বেগানা পুরুষ আমার চেহারা দর্শন করতে পারেনি। ছোট থেকে নামাজ, রোজা, ধর্মীয় আচার ব্যবহারে নিয়ম কানুন মনোযোগ দিয়ে মেনে চলেছি। এই দিকগুলো বিবেচনা করে হয়তো আদিবের মা বাবা ছেলের বউ করতে রাজি হলো। আদিব আমাকে স্ত্রী হিসেবে কতটা ভালোবাসবে জানি না। আমি চাইবো আমার সমস্ত মন প্রাণ উজাড় করে তাকে ভালোবাসতে, তার আদেশ নির্দেশ মেনে চলতে। যে শ্বশুর শাশুড়ি আমাকে ছেলের বউ করে নিয়ে যাচ্ছে তাদের সেবা যত্ন করতে, তাদের মন মতো চলতে। বাসরাতে আমি স্ত্রী হিসেবে নয়, রক্ষিতা হিসেবে স্বামীর কাছে গ্রহণযোগ্য হলাম। আদিব আমাকে বলে দিল, দেখো, তোমার মতো মেয়ে আমার স্ত্রী হবার যোগ্য না। মা বাবার মুখের দিকে চেয়ে তোমাকে বিয়ে করতে বাধ্য হয়েছি। তুমি আমার রক্ষিতা হয়ে থাকতে পারো, স্ত্রী হয়ে থাকতে পারবে না। চাইলে কালই চলে যেতে পারো। আমি তাকে বলেছি, বিয়ে যখন হয়েছে তখন এই বাড়ি আমার বাড়ি। আপনি আমাকে রক্ষিতা ভাবেন আর যাই ভাবেন, আপনি আমার স্বামী। কালেমা পড়ে আপনার সাথে আমার বিয়ে হয়েছে। আমি এই বাড়ি থেকে কোথাও যাচ্ছি না। কথা শেষ না হতেই আদিব তার পুরুষত্ব জাহির করতে ঝাঁপিয়ে পড়ে আমার ওপর। অমানবিক জুলুম করে প্রমাণ করে দেয় আমি তার রক্ষিতা। আমার চোখের জল তার নজরে আসেনি। কেন আসবে? আমার কষ্ট তার কাছে কিছুই না। সে ব্যস্ত তার কামনার নেশায়। সকালে বিছানা থেকে উঠতে গিয়ে বুঝতে পারছি আমি আদিবের কাছে সত্যি রক্ষিতা। না হলে কেউ স্ত্রীর সাথে এমন নিষ্ঠুর আচরণ করতে পারে না। আমার মা বাবা খুব খুশি ভালো ঘরে আমাকে বিয়ে দিয়ে। বৌভাতে এসে আমাকে জিজ্ঞাসা করেছিল, মা তুই কেমন আছিস? মুখে একটু হাসি এনে বলেছি, আমি অনেক ভালো আছি। আমার মলিন মুখ, চোখের নিচে ঘুম না হওয়া কালো দাগ দেখেও মা বাবা বুঝতে পারেনি আমি কতটা ভালো আছি। তাদের ধারণা বড় ঘরে বিয়ে দিয়েছে, মেয়ে তো সুখে আছে। বিয়ের পর বাবার বাসায় 2 বার গিয়েছি। বাবা এসে একবার নিয়ে গিয়েছে, আমি একা যাই, বাবার সাথে আদিব যায়নি। অনেক জোরাজুরি করেছে বাবা। আদিব বাবার মুখের উপরে বলে দিয়েছে, আপনি আপনার মেয়েকে নিয়ে যান, আমাকে জোর করবেন না। আমি আপনার মেয়েকে কখনো স্ত্রী মনে করি না, আর শ্বশুর বাড়ি যাব প্রশ্নই আসে না। আদিবের কথা শুনে বাবার চোখে পানি চলে আসে। আমি একাই বাবার সাথে যাই। কয়েকদিন থাকার পর আমার শ্বশুর আমাকে নিয়ে আসেন। শ্বশুর বাড়ি আসার সময় মা আমাকে ধরে খুব কান্না করে, বলে, মারে কি করবি? তোর ভাগ্যে আছে এমন স্বামী, তাকে নিয়ে তোকে জীবন কাটাতে হবে। আল্লাহ আল্লাহ কর, হয়তো আদিব একদিন তোকে ভালোবাসবে। কি আর করবি, মেয়েদের ভাগ্যই এমন। শত জ্বালা যন্ত্রণা সহ্য করে স্বামীর সংসার করতে হয়। প্রায় 1 বছর হতে চলল আমাদের বিয়ের। এই 1 বছরে আদিব আমাকে কখনো স্ত্রীর চোখে দেখেনি। তার সে রক্ষিতা হয়ে আছে। রাত কিংবা দিন নয়, যখন ইচ্ছা লালসা মেটাতে ঝাঁপিয়ে পড়ে আমার উপর। আমার কষ্ট তার চোখে পড়ে না। বাধা দিতে গেলে গায়ে হাত তুলে। এক রাতে নেশা করে বাসায় এসে খুব অত্যাচার শুরু করে। আমি প্রতিবাদ করাতে খাট থেকে লাথি মেরে আমাকে ফ্লোরে ফেলে দেয়। আমার গায়ে আঘাত লাগে, আমি ব্যথায় চিৎকার করে উঠি। আদিব বলে, আমার চাহিদা পূরণ করতে না পারলে আমার খাটে তোর জায়গা হবে না। থাক ফ্লোরে পড়ে, সারা রাত সেখানে থাক, খাটে শুইতে আসবি না। আমার কান্না তার মনকে নরম করতে পারেনি। একবারও জানতে চাইনি আমি কেন কান্না করছি। সারা রাত বসেছিলাম খাটে মাথা দিয়ে, পা ব্যথায় উঠতে পারিনি। সকালে ঘুম ভেঙে আদিব বলল চা এনে দিতে। আমি অনেক কষ্টে চা করে নিয়ে আসি। শাশুড়ি মা আমার পায়ের দিকে চেয়ে জানতে চায় কি হয়েছে। আমি বলেছি বাথরুমে পড়ে গিয়েছিলাম। শাশুড়ি মা শ্বশুরকে বলে ঔষধ এনে দিয়েছে। আমি কয়েকদিন পা নিয়ে ঠিকঠাক মতো হাঁটতে পারিনি। তা দেখেও আদিব একটিবার জিজ্ঞাসা করেনি বা ঔষধ এনে দেয়নি। সেই অবস্থায় আমার ওপর সে স্বামিত্ব দেখিয়েছে। আদিব প্রতিরাত আমাকে ধর্ষণ করে, কারণ আদিব আমার ইচ্ছার বিরুদ্ধে আমার সাথে শারীরিক সম্পর্ক করত। আমার ইচ্ছা অনিচ্ছার কোনো মূল্য ছিল না আদিবের কাছে। জোর করে শারীরিক সম্পর্ক করা তো ধর্ষণের শামিল। আমি ধর্ষিত হতাম নিজ স্বামীর হাতে। আমার ওপর এত অন্যায় অত্যাচার আমার শ্বশুর শাশুড়ি বুঝতে পারে, কিন্তু নিজের ছেলেকে কিছু বলে না। আমাকে বলে, বৌমা তুমি একটু সহ্য করে নাও, দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। ঠিক হবে কিনা জানি না, কিন্তু আমি আমার ভাগ্য বলে মেনে নিয়েছি আদিবের অত্যাচার। আদিবের অন্য মেয়েদের সাথে রিলেশন ছিল। অনেক রাত পর্যন্ত মেয়েদের সাথে ফোনে কথা বলতো। মাঝে মাঝে কিছু মেয়েকে বাসায় নিয়ে আসতো। তার মা বাবা জানতে চাইলে বলতো বান্ধবী হয়। আমি বুঝতাম কেমন বান্ধবী হয় সেই মেয়েগুলো। মেয়েদের সাথে ছিল আদিবের দৈহিক সম্পর্ক। আমি কিছু বলতে গেলে আদিব আমাকে বলতো, তুমি যেখানে আছো থাকো, সীমা অতিক্রম করতে এসো না, তাহলে বাসা থেকে তাড়িয়ে দেব। চুপ করে যেতাম এমন কথা শুনে। চুপ না হয়ে উপায় কি? মধ্যবিত্ত ঘরের মেয়ে আমি,
বাবা অনেক কষ্টে আমাকে বিয়ে দিয়েছে, ছোট 2 বোন আছে। আদিব আমাকে তাড়িয়ে দিলে বাবার বাড়ি গিয়ে বাবার ওপর বোঝা হয়ে যাব। কয়েকদিন ধরে শুনছি আদিব ইংল্যান্ড চলে যাবে। সে যে বিদেশি কোম্পানিতে চাকরি করে সেই কোম্পানি তাকে ইংল্যান্ডের লন্ডনে পোস্টিং করেছে। আমার ধারণা আদিব আমাকে সঙ্গে নিয়ে যাবে না। যে মানুষটা আমাকে স্ত্রী হিসেবে মানে না সে আমার থেকে মুক্তি পেতেই চাইবে, সেটা আমি শিওর। কিন্তু আদিবের কথায় আমি অবাক না হয়ে পারলাম না। ইশরাত শোনো, সামনের মাসে আমরা লন্ডন যাব। তুমি চাইলে তোমার বাসা থেকে কয়েকদিনের জন্য ঘুরে আসতে পারো। লন্ডন চলে গেলে তো 2 বছরের আগে আসতে পারবে না। আপনি আমাকে সঙ্গে নিয়ে যাবেন? আমার তো বিশ্বাস হচ্ছে না। আদিবকে বললাম, অবিশ্বাসের কি আছে? সেখানে গেলে আমি কাজের মেয়ে কোথায় পাবো? কে আমার সব কাজ করে দিবে? আর সেই দেশে কাজের মেয়ে রাখতে গেলে অনেক টাকা খরচা করতে হবে। তুমি যখন আছো তাহলে অযথা টাকা খরচ করার দরকার কি? আর সেখানে যেহেতু সাথে সাথে কাজের মেয়ে পাওয়া যাবে না, তাই তোমাকে সঙ্গে করে নিয়ে যাব। যখন আদিব বলেছিল ইংল্যান্ডে আমাকে সঙ্গে করে নিয়ে যাবে, কথাটা শুনে আমি অনেক খুশি হয়েছিলাম। ভাবছিলাম এতদিন সংসার করে আমার প্রতি তার কিছুটা টান হয়েছে, সেজন্য সাথে নিয়ে যেতে চাইছে। আমি তো ভুলেই গিয়েছিলাম আমি তার রক্ষিতা, আর এখন কাজের মেয়ে হয়ে তার সাথে ইংল্যান্ডে যাব। আদিব তার প্রয়োজনে আমাকে তার সঙ্গে নিচ্ছে, ভালোবেসে বা স্ত্রী হিসেবে নয়। খুব কষ্ট লাগছে আদিবের কথায়, চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে। তাই আদিবের সামনে থেকে চলে আসলাম। বাথরুমে গিয়ে অনেকক্ষণ পর্যন্ত কাঁদলাম। পরের দিন আদিব আমাকে বাবার বাড়ি রেখে আসলো। গাড়ি থেকে নেমে আমি অনেকবার অনুরোধ করছি আমাদের বাড়িতে যেতে, সে আসলো না। মা আর ছোট 2 বোন আমাকে দেখে জড়িয়ে ধরল। মা বলল, তুই অনেক শুকিয়ে গিয়েছিস মা, ঠিকমতো কি খাবার খাস না? তোর তো চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, ঘুমাস না? অনেক কষ্টে আছিস তাই না মা? মায়ের কথার কি উত্তর দেব? আমি যে কি জ্বালা যন্ত্রণায় আছি সেটা আমি জানি। মাকে বললাম, না মা, তোমাদের জামাই এখন আগের চেয়ে অনেকটা ভালো হয়ে গেছে, এখন আর অত্যাচার করে না। শুকিয়ে গিয়েছে কারণ আমি ঠিকমতো খেতে পারি না, মুখে রুচি নেই। আমার কথাগুলো শুনে মা বলল, কাল তোকে ডাক্তারের কাছে নিয়ে যাব, ভিটামিন মিনারেল কিছু ঔষধ খেলেই মুখে রুচি ফিরে আসবে। মা আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার আমাকে দেখে বলল, এই মেয়ে তো একদম দুর্বল, ঠিকমতো খাওয়া দাওয়া করে না, প্রেশার খুবই কম। এইভাবে চলতে থাকলে বড় কোনো প্রবলেম হয়ে যাবে। ঠিকমতো খাওয়া দাওয়া করতে হবে, ঘুমাতে হবে এবং চিন্তামুক্ত থাকতে হবে। ডাক্তার আমাকে বললেন, আচ্ছা ইশরাত, আপনি কি খুব টেনশন করেন? আমি বললাম, একটু একটু চিন্তা তো করি। আপনি টেনশন বাদ দেন, আপনার শরীর খুবই দুর্বল। এই শরীর নিয়ে টেনশন করলে আপনার ক্ষতি হবে। বাবার বাড়িতে 9 দিন ছিলাম। মা বাবার যত্নে এই 9 দিনে আমি অনেকটা ভালো, প্রেশারও ঠিক। এই 9 দিন ঠিকমতো ঘুমাতে পেরেছি। আদিব গাড়ি দিয়ে ড্রাইভারকে পাঠিয়েছে। আমি ড্রাইভারের সাথে আদিবের বাসায় যাই। আমাকে দেখে শাশুড়ি বললেন, বৌমা, তুমি বাবার বাড়ি গিয়ে কয়েকদিনে মোটা হয়ে গেছ, আমাদের বাসায় এত কিছু খেয়েও শুকনা ছিলে। শাশুড়ির কথা শুনে মনে মনে বললাম, আপনার ছেলে তো আমাকে অনেক শান্তিতে রাখে, তাই তো মোটা হতে পারি না। রাতে আদিব বাসায় ফিরে আমাকে জড়িয়ে ধরে বলল, তুমি তো মোটা হয়ে গেছো এই কয়দিনে, বাপের বাড়ি কি খেয়েছো? আমি বললাম, কিছুই না, চলেন রাতের খাবার দিই। আরে খাবার খাবো না, 9 দিন তোমাকে ছাড়া ছিলাম, আজ সেই উসুলটা আগে বসাবো। সারা রাত ঘুমাতে দেয়নি আদিব আমাকে। এখন সকাল 7টা বাজে, আমাকে উঠতে হবে, সকালে নাস্তা বানাতে হবে। আদিব ঘুমাচ্ছে, সে 9টা পর্যন্ত ঘুমাবে। আমি উঠতে গিয়ে মাথাটা কেমন চক্কর দিয়ে উঠল, হয়তো ঘুম না হবার জন্য। উঠতে ইচ্ছা করছে না, খুব ঘুমাতে ইচ্ছা করছে। কি করব? নাস্তা বানাতে হবে, না হলে আদিব কি খেয়ে অফিসে যাবে। ওয়াশরুমে যেয়ে ফ্রেশ হয়ে কিচেনে গেলাম নাস্তা বানাতে। দিন যত যাচ্ছে ইংল্যান্ড যাবার সময় ঘনিয়ে আসছে। আমার বুকের ভেতর কেমন একটা ভয় এসে বাসা বাঁধছে। বারবার মনে হচ্ছে আদিব এখানে আমার সাথে যে ব্যবহার করে, বিদেশে নিয়ে গিয়ে কি নাকি করে। সেখানে তো আমি কিছুই চিনব না, জানবো না। বাংলাদেশ ছেড়ে মা বাবা ছোট বোনদের ছেড়ে যাব, কবে না কবে আসবো জানি না। আদিব যদি আমাকে বাংলাদেশে আর কখনো না নিয়ে আসে, তাহলে আমি কিভাবে আসব? আমার মা বাবা বোনদের কিভাবে দেখব? দুশ্চিন্তা আমাকে পাগল করে দিচ্ছে। একবার মনে হয় আদিবকে বলে দিই আমি তার সাথে ইংল্যান্ডে যাব না, কিন্তু পরক্ষণে চিন্তা করি না করাটা ঠিক হবে না। আমি অনেক ভেবে সিদ্ধান্তে উপনীত হলাম যে আদিবের সাথে ইংল্যান্ডে যাব না। দরকার হয় এই দেশে থেকে মানুষের বাসায় কাজ করে খাবো, তাও আদিব পাষণ্ডের সঙ্গে আমি বিদেশে যাব না। মাকে ফোন করে বলি, মা, আমি ইংল্যান্ড যাব না। এখানে আদিব আমার ওপর যে নির্যাতন করে, বিদেশে নিয়ে গিয়ে যে কি করবে তার কোনো হিসাব নেই। আমার কথা শুনে মনে হয় আকাশ ভেঙে মায়ের মাথার উপর পড়েছে। ইশরাত, তুই কি পাগল হয়ে গেলি? কি বলছিস এসব? তুই জামাইয়ের সঙ্গে কেন যাবি না? না গিয়ে কই থাকবি? তোর আরও 2টা বোন আছে, তাদের বিয়ে দিতে হবে। তুই যদি স্বামীর বাড়ি থেকে চলে আসিস, মানুষে কি বলবে? বলবে বড় মেয়েকে বিয়ে দিয়েছে, সংসার করতে না পেরে বাপের বাড়ি চলে এসেছে। ছোট মেয়েগুলো আর কত ভালো হবে। তোর জন্য আমার আরও 2টা মেয়ের জীবন নষ্ট হোক, সেটা আমি চাই না। তুই আদিবের সাথে ইংল্যান্ডে যা, সেটাই তোর জন্য আমাদের জন্য মঙ্গলজনক হবে। মায়ের কাছ থেকে এমন কথা শুনে আমার আর কিছু বলতে মন চাইল না। ফোনটা কেটে দিলাম।
আমি আদিবের সাথে ইংল্যান্ডে যাব, যা হবার হবে। আজ থেকে আমার কেউ নেই। আপনজনেরা আমাকে বুঝলো না, না হয় ইংল্যান্ড নিয়ে আদিব আমাকে মেরে ফেলবে। আর বাঁচার ইচ্ছা নেই, যা ইচ্ছা করুক। ইংল্যান্ডে যাবার দিন মা বাবা 2 বোন আসছে আমাকে বিদায় দিতে। আমি মা বাবার সাথে তেমন কোনো কথা বললাম না। ছোট বোনদেরকে বললাম ভালোমতো লেখাপড়া করতে, ভালোভাবে বুঝে শুনে চলতে। এয়ারপোর্ট পর্যন্ত মা বাবা বোন শ্বশুর শাশুড়ি আমাকে এগিয়ে দিয়ে আসলো। আদিব আমাকে নিয়ে লন্ডন শহরে অভিজাত এক হোটেলে উঠল। সেখানেই শুরু হলো আমার প্রবাস জীবন। আদিব সকাল 10টায় অফিসে যায়, আসে 5টায়। এসে খেয়ে রেস্ট নিয়ে আবার বাইরে চলে যায়, আসে রাত 11টায় 12টায়। এসেই সে চিরচারিত অত্যাচার। সারাদিন আমি রুমের ভেতর আর বেলকনিতে দাঁড়িয়ে কাটাই। খুব একা মনে হয় নিজেকে। বাংলাদেশে থাকতে বাসায় শ্বশুর শাশুড়ি কাজের মেয়ে ছিল, তাদের সাথে কথা বলতে পারতাম। এখানে সারাদিন রুমের ভেতর আমি একা, একদম ভালো লাগে না। অসহ্য অনুভূতি, বন্দি জীবন। আদিব 5টায় এসে খেয়ে আবার যখন চলে যায় মাঝরাতে আসে। একা একা এত বড় ফ্ল্যাটে থাকতে ভয় পাই। আদিবকে একদিন বলেছিলাম এত রাত করে বাসায় ফিরেন, একা থাকতে আমার ভয় করে। আদিব বলেছিল তোমার জন্য আমি সন্ধ্যা রাতেই রুমে বসে থাকি। আমার সব ফ্রেন্ডস তাদের বউকে নিয়ে নাইট ক্লাবে যায়, কত মাস্তি করে। আমার তো আর সেই ভাগ্য নেই। তোমার মতো মেয়েকে নিয়ে কই যাব? বাইরে তো যেতে পারি না, লোকজন হাসাহাসি করবে যদি দেখে আমার মতো ছেলের এমন কালো বউ। কিছু বলার সামর্থ্য ছিল না আমার। আদিবের কথাগুলো শুনে অপমান লজ্জায় আমার চোখে পানি চলে আসছে। নিজেকে খুব ছোট মনে হয়। আদিব ঠিক বলেছে, তার মতো ছেলের বউ হবার কোনো যোগ্যতা নেই আমার। আমার সব যোগ্যতা কেড়ে নিয়েছে আমার গায়ের কালো রং। দোষটা তো আমারই, আমি কালো। এখন আবার আরেক ঝামেলা সৃষ্টি হয়েছে। আদিব প্রায় প্রতিদিন তার ইংলিশ ফ্রেন্ডদের সঙ্গে করে বাসায় নিয়ে আসে বাঙালি খাবার খাওয়াতে। আমাকে ভালো ভালো খাবার রান্না করে তাদেরকে খাওয়াতে হয়। আদিবের ইংলিশ ফ্রেন্ডগুলো বাঙালি খাবার খেয়ে তৃপ্তির ঢেকুর তুলে বলে, মিস্টার আদিব তোমার ওয়াইফ হেব্বি জোস খাবার বানাতে পারে, সে কিন্তু দেখতে অনেক সুইট। ফ্রেন্ডসদের প্রশংসা শুনে আদিব অবাক হয়ে যায়। তার কাছে মনে হয় তার ফ্রেন্ডরা মজা করছে। তার এক ফ্রেন্ড টনি মাভরোগর্তে আদিবকে বলে, রিয়েলি আদিব, বাঙালি মেয়েরা অনেক সুন্দরী হয়। আমাদের দেশে সাদা চামড়ার মেয়েগুলো কিন্তু সুন্দরী না। ফর্সা হলেই সুন্দর না, ফেস সুন্দর হলেই সে সুন্দর। টনির কথা শুনে আদিব আমার মুখের দিকে চেয়েছিল। আদিব একদিন তার বসকে নিয়ে আসলেন আমার হাতে রান্না খাওয়ানোর জন্য। বস দেখতে সে লম্বা, মোটা, ফর্সা, ধবধবে। এসে আমাকে জড়িয়ে ধরতে চাইল। আমি দূরে সরে গেলাম। বস মনে হয় অপমানিত বোধ করলেন। তাতে আমার কি? রান্না করতে আমি কিচেনে গেলাম। আদিব আর বস মিলে ড্রিঙ্ক করছে। বুঝতে পারলাম পেছন থেকে কেউ আমাকে জড়িয়ে ধরছে। ভাবলাম আদিব, কিন্তু চেয়ে দেখে বস। আমি বললাম ছাড়েন আমাকে। বস আরও শক্ত করে জড়িয়ে ধরল আমাকে। আমি চিৎকার করে আদিবকে ডাকলাম। আদিব কিচেনে আসার সাথে সাথে বস আমাকে ছেড়ে দিয়ে আদিবকে বলল, আদিব তোমার ওয়াইফ আমাকে অপমান করছে। আমি চাইলে তোমাকে চাকরিচ্যুত করতে পারি, কিন্তু আমি তা করব না। তোমার ওয়াইফকে আমার ভালো লেগেছে। আমি চাই সে আজ রাতটা আমার সঙ্গে কাটাবে। তুমি তোমার ওয়াইফকে রাজি করাও, না হলে তোমার চাকরি থাকবে না। অফিস থেকে তোমাকে এই ফ্ল্যাট আর গাড়ি দেওয়া হয়েছে, সেগুলো কেড়ে নেওয়া হবে। তোমাকে লন্ডনের রাস্তায় পড়ে থাকতে হবে। আমার কথা মানবে কিনা ভেবেচিন্তে সিদ্ধান্ত নাও। বস কথাগুলো বলে কিচেন থেকে বের হয়ে ড্রয়িং রুমে গিয়ে বসলো। আদিব আমাকে বলল, ইশরাত তুমি কি চাও আমার চাকরি চলে যাক, সবকিছু কেড়ে নিক? যদি না চাও একটা রাতের জন্য বসের সঙ্গে রাত কাটাও। আপনি কি বলছেন? আমি পরপুরুষের সঙ্গে রাত কাটাবো? আপনি স্বামী হয়ে এই নির্দেশ দিচ্ছেন? আসলে আপনি তো আমাকে কখনো স্ত্রী মনে করেননি, তাই আজ আমাকে পরপুরুষের হাতে তুলে দিতে আপনার বিবেকে বাঁধছে না। আমি আপনার এই অন্যায় আদেশ মানতে পারবো না। আমার কথা শেষ না হতে আদিব আমার গালে থাপ্পড় মেরে বলল, যা বলছি কর, এত নীতি কথা শোনার সময় আমার নেই। রান্না শেষ করে ডিনারের পর সেজেগুজে বসের কাছে যাবি। আমার মনে হচ্ছে আত্মহত্যা করি, মরে যাব, তবুও অন্য পুরুষের ভোগের পণ্য হব না। মৃত্যু ছাড়া আর উপায় নেই। কোথায় যাব আমি এই শহরে? কিছুই তো চিনি না, কোনো আপন মানুষ নেই। বাংলাদেশ হলে এখনই বাসা থেকে চলে যেতাম, কিন্তু কি করব এখন? আত্মহত্যা করার সাহসও পাচ্ছে না। যা আছে কপালে, আমি পালাবো। পেছনের দরজা দিয়ে আমি নিচে নেমে আসলাম। পা বাড়ালাম অজানা গন্তব্যে। ভাগ্যে কি আছে জানি না। লন্ডন শহরের রাস্তা দিয়ে হাঁটছি আমি। রাত 10টা বাজে। কোথায় যাব, কার কাছে যাব, কিছু ভাবতে পারছি না। হাঁটছি তো হাঁটছি, মনে হচ্ছে অনন্তকাল ধরে হেঁটে চলেছি। লন্ডনের রাস্তায় বড় বড় ঘড়ি লাগানো। ঘড়িতে দেখলাম রাত 2টা। আমি 3.5 ঘন্টা ধরে হাঁটছি। খুব পানি তৃষ্ণা পেয়েছে। সামনে একটা রেস্টুরেন্ট দেখে এগিয়ে গেলাম। ভাবলাম 1 গ্লাস পানি খাবো, আর কিছুক্ষণ বসে রেস্ট নিব। আমি রেস্টুরেন্টে গিয়ে পানি খেতে চাইলাম। এক লোক পানি হাতে দিয়ে জানতে চাইল আর কিছু খাবো কিনা। আমি বললাম আমার কাছে টাকা নেই। একটা টেবিল খালি পেয়ে চেয়ার টেনে বসলাম। কয়েক মিনিট পর ওয়েটার এসে বলল, ম্যাম আপনি টেবিল খালি করে দেন প্লিজ। আমি বের হয়ে আসলাম রেস্টুরেন্ট থেকে। আমার পেছন পেছন 4 জন লোক এসেছে, আমার সামনে দাঁড়ালো। কি করছেন? কে আপনারা? আমার হাত ছাড়ুন। আমার কথা উত্তর না দিয়ে লোকগুলো বলাবলি করছে। মেয়েটা বাঙালি। অনেক দিনের স্বাদ ছিল বাঙালি নারীর সঙ্গে মাস্তি করব। 2 জন লোক আমার 2 হাত চেপে ধরে অন্য 2 জনকে বলছে তাড়াতাড়ি কার্ড নিয়ে আসতে। আমি মনে মনে বললাম আমার কপালটাই খারাপ,
না হলে ইজ্জত বাঁচাতে পালিয়ে এসে আবার আদিবের মতো নরপশুর হাতে পড়লাম। এই কি করছেন, ছাড়েন বলছি, না হলে এক্ষুনি ট্রাফিক পুলিশ ডাকবো। এত বড় সাহস, আমার ওয়াইফের হাত ধরে টানাটানি করেন। আচমকা একজন এসে এই কথাগুলো বলল। কথাগুলো শুনে শয়তান 4 জন লোক ভয় পেয়ে সেখান থেকে চলে গেল। আমি লোকটাকে কৃতজ্ঞতা চোখে তাকিয়ে ধন্যবাদ দিলাম। সরি, আমি আপনাকে আমার ওয়াইফ বলেছি বলে। এটা না বললে লোকগুলো আপনাকে ছেড়ে দিত না। আপনাকে তাদের হাত থেকে বাঁচানোর জন্য ওয়াইফ বলেছি। আচ্ছা, আপনি কোথায় থাকেন বলেন, আমি আপনাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। আমার থাকার মতো কোনো জায়গা নেই যেখানে আপনি আমাকে পৌঁছে দিয়ে আসবেন। আমার কথাগুলো শুনে লোকটা অবাক হলো। তার চেয়ে বেশি অবাক হয়েছে আমি। লোকটা যদি আজ আমাকে শয়তান লোকদের হাত থেকে না বাঁচাতো তাহলে কি হতো? আর লোকটাই বা কেন আমাকে বাঁচাতে আসলো? নিজের স্ত্রী বলে পরিচয় দিল। আমি লোকটার কাছে জানতে চাইলাম সে কেন আসলো আমাকে রক্ষা করতে, আর সে কে। আমি হাসিব আহমেদ, স্কলারশিপ পেয়ে লন্ডনে পড়তে এসেছি। পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব করি। বাংলাদেশে মা বাবা ভাই আছে। আমি এখন ডিউটি শেষে রেস্টুরেন্টে খাবার খেতে আসছিলাম। দেখলাম আপনি রেস্টুরেন্টে এসে পানি খেতে চাইলেন। ওয়েটার আপনাকে খাবার অর্ডার করতে বললেন। আপনি বললেন খাবেন না, খালি টেবিল পেয়ে বসলেন। সেখান থেকে ওয়েটার আপনাকে তুলে দিল। সবকিছু আমি লক্ষ্য করছিলাম, আর আপনার চেহারা দেখে বুঝতে পারলাম আপনি কোনো প্রবলেমে আছেন। তাই আপনার পিছু পিছু আমিও রেস্টুরেন্ট থেকে বের হয়েছি। তারপর দেখলাম লোকগুলো আপনার সঙ্গে অসভ্য আচরণ করছে। একজন বাঙালি হিসেবে আমার দায়িত্ব একজন বিপদগ্রস্ত বাঙালিকে সাহায্য করা। সেই দায়িত্ববোধ থেকেই সাহায্য করতে এগিয়ে আসলাম। লোকটা মানে হাসিবের কথা শুনে মনে হলো সব পুরুষ মানুষ আদিবের মতো না। পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে, মনুষ্যত্ব বোধ আছে। হাসিব জানতে চাইল আমি এই দেশে কিভাবে আসলাম। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমার জীবনের ঘটে যাওয়া সমস্ত কিছু তাকে বললাম। হাসিব জানতে চাইল আপনি এখন কোথায় যাবেন, কিছু চিন্তা করেছেন? তার প্রশ্নে আমি নিশ্চুপ। কি বলল? কোথাও যাবার তো জায়গা নেই। আমি বুঝতে পারছি আপনার যাবার কোনো জায়গা নেই, কিন্তু মেয়ে মানুষ হয়ে এভাবে যদি রাস্তায় রাস্তায় ঘুরেন খারাপ লোকেদের খপ্পরে পড়বেন। আপনি যদি চান আমার ফ্ল্যাটে থাকতে পারেন। আমার পড়াশোনা শেষে যখন আমি বাংলাদেশে চলে যাব তখন আপনি আমার সাথে যেতে পারবেন। আমি আপনাকে আপনার মা বাবার কাছে পৌঁছে দিয়ে আসবো। হাসিবের কথায় আমি আস্থা খুঁজে পেলাম। সে এক মুহূর্তে আমার আপন জনের জায়গা দখল করে নিল। যেখানে কেউ কারো সাহায্যে এগিয়ে আসে না, সেখানে অপরিচিত একজন মানুষ আমাকে তার ফ্ল্যাটে আশ্রয় দিতে রাজি হলো। আমার আর কি বা বলার থাকতে পারে? সে আমার জন্য যা করতে চাইছে, এখন তো নিজের মানুষও নিজের মানুষের জন্য এইটুকু করে না। আপনি মনে হয় ক্ষুধার্ত, কিছু খেয়ে নিন। এটা বলে হাসিব এক রেস্টুরেন্টে ঢুকে পড়ল। আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে আমি তার সাথে সাথে গেলাম। সে কিছু খেলো না, আমি খেলাম। সে বসে রইল। বললাম আপনি কিছু খান। আপনি যে রেস্টুরেন্টে পানি খেতে গিয়েছিলেন সেখানে আমি খেয়েছি, এখন আর কিছু খেতে পারবো না। খাবার পর কিছুক্ষণ হেঁটে হাসিবের ফ্ল্যাটের সামনে আসলাম। আমি তাকে জিজ্ঞাসা করলাম আপনি কি একা থাকেন এখানে, নাকি আর কেউ থাকে আপনার সাথে? তুহিন থাকে আমার সাথে, সেও পড়াশোনা করে এবং পার্ট টাইম জব করে। আপনি কোনো চিন্তা করবেন না, তুহিন খুব ভালো ছেলে। তাকে আমি বুঝিয়ে বললে সে কিছু বলবে না। হাসিবের কাছে চাবি আছে। সে দরজা খুলে আমাকে নিয়ে ভেতরে প্রবেশ করলো। তুহিনকে ঘুম থেকে তুলে বলল শোন, আমি তোর রুমে ঘুমাবো। একটা মেয়ে খুব বিপদে পড়েছে, তাকে আমার সাথে করে নিয়ে আসছি। সে আজ থেকে এখানে থাকবে। হাসিবের কথায় তুহিন খেপে গেল। কি বলছিস তুই? চিনিস না জানিস না, রাস্তা থেকে এক মেয়ের সঙ্গে করে নিয়ে এসে বলছিস আমাদের সাথে থাকবে? তুই কি পাগল হয়ে গেলি? তোর মতলব কি বলতো হাসিব? হাসিব তাকে সব বুঝিয়ে বলল আমার সাথে যা যা ঘটেছে। হাসিব আরও বলল এই মেয়ে যদি তোর বা আমার নিজের কেউ হতো তাহলে কি পারতি রাস্তায় ফেলে রেখে চলে আসতে? আমিও রেখে চলে আসতে পারিনি, কেন জানি মনে হলো খুব আপন। হাসিবের রুমে আমাকে রেখে হাসিব তুহিনের রুমে চলে আসলো। হাসিব বাইরে খাবার খায় আর আমার জন্য বাহির থেকে খাবার কিনে নিয়ে আসে। ভেবে দেখলাম দুজনের জন্য খাবার কিনতে অনেক টাকা লাগে। হাসিবকে বললাম কিছু মনে না করলে একটা কথা বলি। বলেন, আপনি কি বলতে চান? হাসিব বলল আপনি বাজার করে নিয়ে আসবেন, আমি রান্না করব। এমনিতে দুজনের জন্য খাবার কিনতে অনেক টাকা লাগে, রান্না করে খেলে ততটা খরচ হবে না। আমার কথায় হাসিব বলল আপনার যদি কষ্ট না হয় আপনি যা বলবেন তাই হবে। তুহিনকেও বলবো আমাদের সাথে খেতে। ঠিক আছে বললেন। রান্না করতে কি কষ্ট হবে আমার? আমি তো আগেও রান্না করেছি। সারাদিন আমার তো কোনো কাজ নেই, রান্না বান্না করলে সময়টা কাটবে। হাসিব আমার দিকে চেয়ে মুচকি হাসি দিয়ে ভার্সিটিতে চলে গেল। ভার্সিটি থেকে আসার সময় হাসিব রান্না করার জন্য যাবতীয় জিনিসপত্র বাজার করে নিয়ে আসে। রান্না শেষে আমি হাসিব আর তুহিনকে খাবার খেতে দিই। তুহিন বলছেন আপু আপনিও আমাদের সঙ্গে বসে খান। আমি বললাম না ভাইয়া, আপনারা খান, আমি পরে খাবো। আপনি কি আমাদেরকে পর ভাবেন? একসঙ্গে খাবার খেতে প্রবলেম কি? কোনো কিছুতে সংকোচ বোধ করবেন না, মনে করবেন আমরা আপনার নিজের লোক। আমি আর না করতে পারলাম না হাসিবের কথা শুনে। তাদের সাথে খেতে বসলাম। কেউ আমাকে কখনো এমন করে বলেনি, সবাই কালো বলে তাচ্ছিল্য করেছে। নিজের পরিবার ব্যতীত কেউ কোনোদিন আমাকে ভালোবাসেনি, হয় অবহেলা করেছে নয় করুণার চোখে দেখেছে। আজ হাসিব যেভাবে বলল সে বলাতে করুণা ছিল না,
আপনজনের স্পর্শতা ছিল। এখানে আছি প্রায় 1 মাসের বেশি হয়ে গেল। কখনো হাসিব আমার দিকে ভালো করে তাকিয়ে দেখেনি। আমার সাথে কথা বলার সময় মাথা নিচু করে কথা বলে। আমাকে সে শ্রদ্ধার চোখে দেখে। আমার যা কিছু প্রয়োজন আমি না চাইতেও সে এনে দেয়। তুহিন আমাকে আপু বলে ডাকে। সে ফ্রি মাইন্ডে কথা বলে। তুহিন আপু বলে ডাকলেও তার ফ্রি মাইন্ডের কথা বলা আমার পছন্দ না। সেদিন হঠাৎ করে তুহিন আমাকে প্রশ্ন করে, আচ্ছা আপু, আপনি কি বিয়ে করবেন না? কাউকে দেখে শুনে বিয়ে করে নেন, আপনার বয়স তো তেমন না, আর কতই বা হবে, 22-23। একা থাকতে আপনার খারাপ লাগে না? তুহিনের মুখে এমন কথা শুনে মেজাজ খুব গরম হয়ে যায়, কিন্তু রাগ চেপে রেখে বলি, দেখেন তুহিন, আপনি আমাকে আপু বলে ডাকেন, তাহলে আমি আপনার কি হই? বড় বোন? বড় বোনকে এরকম প্রশ্ন করতে আপনার রুচিতে বাঁধল না? কিছু না বলে তুহিন আমার সামনে থেকে চলে গেছে। আমি বুঝতে পারি 2জন অবিবাহিত যুবক ছেলের সঙ্গে একই ফ্ল্যাটে থাকা ঠিক হচ্ছে না, কিন্তু আমার তো কোনো উপায় নেই। তারপরে বলবো, আমি অনেক নিরাপদে সম্মানের সহিত আছি। তুহিন যেমনই হোক, হাসিব অনেক ভালো, তার জন্যই আমি নিজের ইজ্জত সম্মান নিয়ে তাদের সঙ্গে থাকতে পারছি। হাসিব চাইলে যা ইচ্ছা করতে পারে, আমি তো নিরুপায়, যাবার কোনো জায়গা নেই। হাসিবের মন মানসিকতা একদম অন্যরকম। আদিবের সাথে হাসিবের আকাশ পাতাল পার্থক্য। সব পুরুষই যে নারী পেয়ে নারীর উপর ঝাঁপিয়ে পড়ে তা নয়, কিছু পুরুষ নারীকে সম্মানও করে। রাতে তুহিনকে খাবার খেতে দিয়ে আমি বেলকনিতে দাঁড়িয়ে রাতের লন্ডন শহর দেখছি। হাসিব তার অফিসে রাতের ডিউটিতে গিয়েছে, আসবে রাত 2টায়। তুহিন ডিউটি শেষ কিছুক্ষণ আগে বাসায় এসেছে। লন্ডন শহরে মানুষ সারা রাত জেগে থাকে, এখনও হাজার হাজার গাড়ি চলছে রাস্তা দিয়ে। আমাদের বাংলাদেশে রাত 11টায় এত গাড়ি চলাচল করে না। বাংলাদেশের কথা মনে হতেই মা বাবা বোনদের মুখ চোখের সামনে ভেসে উঠল। জানি না কবে বাংলাদেশে যেতে পারবো, আর কবে মা বাবার বোনদের মুখ দেখতে পারবো। অনুভব করলাম কেউ আমার কাঁধে হাত রাখছে। ভাবলাম মনের ভুল, কিন্তু না, তুহিন আমার কাঁধে হাত রেখেছে। আপনার সাহস তো কম না, আমার শরীরে স্পর্শ করেন, হাত সরান। আমার কথার গুরুত্ব না দিয়ে তুহিন আমার খুব কাছে ঘেঁষে দাঁড়ায়। আমি বললাম, দেখেন তুহিন, আপনি কিন্তু কাজটা ভালো করছেন না, আমার কাছ থেকে দূরে সরেন, আমি আপনার প্রতি দুর্বল হয়ে পড়ছি। আপনার কথা ভেবে রাতে আমার ঘুম আসে না। প্লিজ ইশরাত, আমার সাথে আপনি শারীরিক সম্পর্ক করেন, আপনি যা চাইবেন তাই দেব। যেদিন থেকে আপনাকে দেখেছি সেদিন থেকে আপনার দেহের ওপর আমার নেশা পড়ে গিয়েছে। অনেক আগে এই কথাগুলো বলতাম, হাসিবের ভয় বলিনি, কিন্তু আজ আর না বলে থাকতে পারলাম না। নীল রঙের শাড়িতে আপনাকে খুব হট লাগছে। আমি বললাম, এত নীচ আপনি? ইচ্ছা করছে আপনার গালে কষে একটা থাপ্পড় মারতে, কিন্তু পারবো না। হাসিব বাসায় আসুক, তাকেই বলবো আপনার এই নোংরা প্রস্তাবের কথা। আমার কথা শুনে তুহিন হেসে দিল, বলল, হাসিব কখন আসবে আর কখন তুমি বলবে, তার আগে আমি যা করার করতে চাই করে নেব। আমি হাসিবের মতো সাধু পুরুষ হয়ে থাকতে পারবো না, এতদিন থেকেছি এটাই বেশি। তুহিন আমাকে জোর করে নিয়ে জড়িয়ে ধরে কিস করতে চাইল। আমি তার হাতে কামড় বসিয়ে দিয়ে রুম দিয়ে দরজা লক করে দিলাম। খুব কষ্ট লাগছে। যাকে ভাই মনে করলাম সে আজ আমার ইজ্জত নষ্ট করার জন্য মরিয়া হয়ে গেছে। ইচ্ছা মতো কাঁদলাম। এখন মনে হচ্ছে হাসিবও কি আমার সাথে এমন কিছু করতে চাইবে? আমি তো তার ভরসা এখানে আছি, সে যদি এমন কিছু করতে চায় তাহলে নিজেকে আর রক্ষা করতে পারবো না। তুহিন অনেকবার দরজা এসে ডাকলো, বলল, তুমি চাইলে তোমাকে আমি বিয়ে করব, তবুও দরজা খুলে দাও। ইরশাদ প্লিজ আমাকে বিশ্বাস করো, আমি সত্যি তোমাকে বিয়ে করতে চাই। তুহিনের মুখে এমন প্রতিশ্রুতি শুনে ঘৃণায় তার মুখে থুতু দিতে ইচ্ছা করছে। লম্পটটা নিজের কামনা সিদ্ধির উদ্দেশ্যে কত মিথ্যা বলছে। সে যা বলার বলুক, আমি অপেক্ষা করে আছি হাসিব আসার। শয়তানটা অনেক ডাকাডাকি করে এখন মনে হয় ঘুমাচ্ছে। রাত 1:30 বাজে। কিছুক্ষণ পর হাসিব আসবে। আমার চোখ লেগে আসছে ঘুমে, তবুও আমি জোর করে চোখ খুলে রাখার চেষ্টা করছি। খুব ক্ষুধা লেগেছে, রাতের খাবার খাইনি। ভাবছিলাম তুহিনের খাওয়া শেষ হলে আমি খাবো। রুমের বাইরে শব্দ শুনে জানলা দিয়ে উঁকি দিয়ে দেখলাম হাসিব হাসছে। আমি সাথে সাথে দরজা খুলে হাসিবকে বললাম, আমার কিছু কথা আছে, যদি শুনতেন। হাসিব আমার রুমে আসলো। কি হয়েছে জানতে চাইল। কি করে বলবো বুঝতে পারছি না। আমি চুপ করে আছি। হাসিব আমার মুখের দিকে চেয়ে বলল, আপনার চেহারা মলিন কেন? কি হয়েছে আপনার? বলুন কি হয়েছে? আপনার যদি কোনো সমস্যা হয়ে থাকে নির্ভয় আমাকে বলতে পারেন। কি হলো, কাঁদছেন কেন? তুহিন আপনার সাথে কোনো অসভ্য আচরণ করেছে? করলে বলেন, আমি তাকে দেখে নিব। আজ প্রথম হাসিব আমার মুখের দিকে এতক্ষণ তাকিয়েছিল। তাকিয়ে থেকে সে আমার মনের কথা বুঝতে পারছে। আমি তুহিনের ব্যাপারে সব বললাম। সব শুনে হাসিব রেগে গেল, তার চোখ দুটা লাল হয়ে গেছে। বললাম, যাই করেন আমার জন্য আপনারা মারামারি কিছু করেন না। হাসিব তুহিনের রুমে গিয়ে তুহিনের শরীর থেকে কম্বল টান মেরে ফেলে দেয়। তুহিন ঘুমাচ্ছিল, সে ভয় পেয়ে লাফিয়ে উঠে বসে। হাসিবের রাগান্বিত চেহারা দেখে তুহিন বলে, দেখ হাসিব, আমি ইশরাতকে তেমন কিছু বলিনি, বিয়ের কথা বলেছি। সে আমাকে অপমান করছে, মনে হয় তোর সাথে আমার নামে আবল তাবল বলেছে। তুহিনের কথা হাসিব বিশ্বাস না করে তুহিনের গেঞ্জির কলার ধরে কয়েকটা ঘুষি মারে তুহিনের নাকে মুখে।
ঠোঁট কেটে রক্ত বের হতে থাকে। তুহিনও হাসিবকে মারার জন্য ক্ষেপে ওঠে, কিন্তু হাসিবের সঙ্গে শক্তিতে পারে না। হাসিব তুহিনকে আরও মারতে থাকে। আমি থামাতে চেষ্টা করে পারছি না। হাসিব তুহিনকে মারছে আর বলছে, শালা, তোকে আমি প্রথম দিন থেকে বলেছি একটা অসহায় মেয়েকে আশ্রয় দিলাম, কখনো বাজে নজরে তাকাবি না, নিজের বোন মনে করবি। তুই এতটা নীচ নির্লজ্জ, যাকে আপু বলে ডাকলি আজ তার সম্মান নষ্ট করতে চাইলি? তোকে তো পুলিশে দেওয়া উচিত। অনেক বুঝিয়ে সুঝিয়ে হাসিবকে তুহিনের রুম থেকে নিয়ে আসলাম। হাসিবকে বললাম, আপনি এখন ডিনার করেন। সে খেতে চাইল না, জানতে চাইল আমি খেয়েছি কিনা। আমি খাইনি শুনে সে আমাকে খাবার খেয়ে ঘুমিয়ে যেতে বলল। আপনি না খেয়ে থাকবেন আর আমি খাবো তা হবে না। যদি আপনি খান তাহলে আমিও খাবো। আমার কথায় হাসিব রাজি হলো খেতে। খাওয়া শেষে বলল আমাকে রুমে গিয়ে ঘুমাতে। সে ড্রয়িং রুমে বিছানা করে থাকবে, আমি থাকবো খাটে, আপনি থাকবেন ফ্লোরে। সেটা কি করে হয়? আপনি খাটে ঘুমান, আমি নিচে বিছানা করে থাকবো। হাসিব অবাক হয়ে বলল, আপনি ড্রয়িং রুমে থাকবেন বলেন কি? শয়তানটা একা পেয়ে আবার কি না কি করতে চাইবে। আরে আমি ড্রয়িং রুমে থাকতে চাইনি, আপনার রুমেই থাকবো। আপনি খাটে ঘুমান আর আমি ফ্লোরে। হাসিব রাজি হলো না। আমাকে জোর করে রুমে পাঠিয়ে দিয়ে হাসিব ড্রয়িং রুমে ফ্লোরে বিছানা করে শুয়ে পড়ল। আমার ঘুম আসছে না। ভাবছি পৃথিবীতে কত ধরনের মানুষ আছে, কেউ ভালো কেউ খারাপ। খারাপ মানুষের সংখ্যাই বেশি, ভালোর সংখ্যা হাতে গোনা। তবে আমার সৌভাগ্য তেমন একজন মানুষের দেখা পেয়েছি। কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতে পারিনি। ঘুম ভেঙে দেখি সকাল 7টা। উঠে কিচেনে গেলাম রান্না করতে। হাসিব এখনও ঘুমাচ্ছে। আমি রুটি ভাজি করে হাসিবকে ঘুম থেকে ডেকে তুললাম। হাসিব আমাকে বলল, শোনেন ইশরাত, আমি আগে তুহিনের সঙ্গে কথা বলে আসি, পরে নাস্তা করব। জানতে চাইলাম কি কথা বলবেন তুহিনের সঙ্গে। তার মতো মানুষের সাথে একই ফ্ল্যাটে থাকা আমি নিরাপদ মনে করি না। তাকে জিজ্ঞাসা করে দেখি এই ফ্ল্যাটে সে থাকবে নাকি আমি থাকব। যদি সে থাকতে চায় তাহলে আমি আপনাকে নিয়ে অন্য কোনো ফ্ল্যাটে উঠব। হাসিব তুহিনের সঙ্গে কথা বলে এসে আমাকে বলল, আমি আজ ভার্সিটিতে যাব না, নাস্তা খেয়ে বের হচ্ছি ফ্ল্যাট ভাড়া খুঁজতে। আপনি দরজা লক করে থাকবেন, আমি যতক্ষণ পর্যন্ত বাসায় না ফিরি। এই তুহিন অমানুষটার সাথে থাকার কোনো ইচ্ছা আমার নাই। নাস্তা খেয়ে হাসিব বের হয়ে গেল। তুহিন এখনও শুয়ে আছে। হাসিব যাবার সময় আমাকে বারবার সাবধান করে দিয়েছে সে না আসা পর্যন্ত যেন আমি রুমের বাইরে না বের হই। আমি নাস্তা করে রুমে গিয়ে দরজা লক করে দিয়ে ঘুমিয়ে গেলাম। হাসিবের ডাকে আমার ঘুম ভাঙল। ঘড়ির দিকে তাকিয়ে দেখি দুপুর 3টা বাজে। দুপুরে তো রান্না করা হয়নি। আমার খুব ক্ষুধা লেগেছে। দরজা খুলে রুম থেকে বের হয়ে দেখি হাসিবের হাতে খাবারের প্যাকেট। আমাকে বলল, আসেন খেয়ে নেওয়া যাক। ফ্ল্যাট ভাড়া পেয়েছি। ফ্ল্যাটের মালিক কিছু টাকা অগ্রিম চাচ্ছে। আমার কাছে তত টাকা নেই, তাই বাংলাদেশের ভাইয়ার কাছে ফোন করে টাকা চাইলাম। ভাইয়া প্রথমে রাজি হয়নি এত টাকা দিতে। অনেক বুঝিয়ে রাজি করালাম। সব ঝামেলা আমার জন্য, না হলে তো আপনি আর তুহিন একসঙ্গে ভালোই ছিলেন। হাসিব রেগে গেল। কিসের ঝামেলা বলছেন আপনি? আমার কাছে আপনি ঝামেলা না, আমি আপনার জন্য কিছু করতে পারছি, এটাই বড় পাওয়া। কয়জনের এমন সুযোগ হয় অপরের সাহায্য করার? কি আর বলবো, আমার চোখে পানি চলে এসেছে হাসিবের কথা শুনে। তার মতো মানুষের সাথে দেখা না হলে আজ আমি কোথায় কোন নরপশুর ভোগের সামগ্রী হতাম কে জানে। নতুন ফ্ল্যাটে আসছে কয়েকদিন ধরে। এখন আর তুহিন জানোয়ারের জন্য ভয় নেই। ফ্ল্যাটে 2টা বেডরুম, আমি থাকি একটায়, হাসিব থাকে অন্যটায়। এখন আমার অপেক্ষার পালা কবে বাংলাদেশে যেতে পারবো সেই আশায় দিন গুনছি। 2 বছর পর হাসিবের স্টাডি কমপ্লিট হবে, তখনই হয়তো আমাকে নিয়ে সে বাংলাদেশে যাবে। কিছু শারীরিক প্রবলেম হচ্ছে 2 দিন ধরে। ভাত খাইলে বমি বমি লাগে, মাথা চক্কর দেয়। আমার মনে সন্দেহ জাগলো, এই মাসে পিরিয়ডও হয়নি, তাহলে কি আমি প্রেগন্যান্ট? আমি হাসিবকে বললাম আমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে। সে জানতে চাইল আমার কি হয়েছে। বললাম শরীর ভালো না। সন্ধ্যায় হাসিব আমাকে হসপিটালে নিয়ে যায়। ডাক্তার চেক আপ করে জানালো আমি প্রেগন্যান্ট। শুনে আমার মাথাটা ঘুরে গেল। কি করব আমি এখন? এই বাচ্চা আমি কি করব? তাকে তো পারবো না এই পৃথিবীতে জন্ম দিতে। চোখ দিয়ে অঝরে কান্না আসছে। দেখেন, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আছি আপনার পাশে। আপনি যদি চান এই বাচ্চাকে আপনি পৃথিবীতে আনতে পারেন। হাসিবের কথার প্রতি উত্তরে বললাম, আপনি আমার জন্য যতটুকু করছেন সেটাই অনেক বেশি। আমি চাই না এই বাচ্চাকে জন্ম দিতে। কি পরিচয় দেব মানুষের কাছে? কে এই বাচ্চার বাবা? আদিব কখনো এই বাচ্চাটাকে সন্তানের স্বীকৃতি দেবে না। সে তো আমাকে স্ত্রী মনে করেনি কখনো। আর আমার সন্তানকে নিজের সন্তান বলে স্বীকার করা তার পক্ষে অসম্ভব কিছু না। তাহলে আপনি কি চান এই বাচ্চাটাকে নষ্ট করে দিতে? হাসিবের এমন প্রশ্নে আমি হকচকিয়ে গেলাম। বুকের ভেতর দুমড়ে মুচড়ে উঠল। তাকে বললাম, স্বপ্ন ছিল আমি একদিন মা হব, আমার সন্তানকে অনেক আদর ভালোবাসা দেব। জানেন, সব মেয়েরই স্বপ্ন থাকে তার প্রথম সন্তানের মুখে মা ডাক শুনতে। আমার ভাগ্যে হয়তো নেই। হাসিব ডাক্তারকে বলল, আপনি ওষুধপত্র লিখে দেন যাতে করে মা আর বাচ্চা দুজনেই সুস্থ থাকে। ডাক্তার হাসিবকে বললেন ঠিকমতো খেয়াল রাখতে আর নিয়মিত খাবার খাওয়াতে। আমি অবাক হয়ে যাচ্ছি হাসিবের কাণ্ড দেখে। সে সিদ্ধান্ত নিয়েছে আমার সন্তানের দায়িত্ব নিতে। কিন্তু আমি ভাবছি অন্য কথা। সে না হয় বাচ্চার দায়িত্ব নিল, যখন সবাই জানতে চাইবে বাচ্চার বাবাকে, তখন আমি লোকের কাছে কি জবাব দেব? শোনেন, যা হবার হবে, আগে এত কিছু ভেবে লাভ নেই। সবকিছুর সমাধান আল্লাহর হাতে, তিনি যা করবেন ভালোই করবেন। এখন চিন্তা বাদ দিয়ে অনাগত সন্তানকে নিয়ে স্বপ্ন দেখুন, সেটাই বেটার হবে। কি আর করব, সব চিন্তা বাদ দিলাম।
হাসিব আমার অনেক কেয়ার করে, সময় মতো খাবার খেলাম কিনা, মেডিসিন খেলাম কিনা টাইম টু টাইম খেয়াল রাখে। যখন বাসায় না থাকে ফোন করে আমাকে মনে করিয়ে দেয় খাবার ও মেডিসিন খেতে। আস্তে আস্তে সময় চলতে লাগলো। এখন আমি 6 মাসের অন্তঃসত্ত্বা। হাসিব আলট্রাসোনোগ্রাফি করার জন্য পাগল হয়ে গেছে, বারবার বলছে ডাক্তারের কাছে নিয়ে যাবে আমাকে। আমি বললাম যা হয় হবে, অযথা টাকা খরচ করার দরকার কি। সে এক প্রকার জোর করে আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। আলট্রাসোনোগ্রাফ রিপোর্ট আসলো মেয়ে হবে শুনে হাসিব অনেক খুশি। আমার মুখ মলিন দেখে হাসিব জানতে চাইল আমি খুশি হয়েছে কিনা। কি করে খুশি হব? আমি তো অনেক লাঞ্ছিত, অত্যাচারিত, নিপীড়িত। আমার মেয়ে যে অত্যাচারিত নিপীড়িত হবে না তার গ্যারান্টি কে দিতে পারে? আর যদি আমার মেয়ে আমার মতো কালো বর্ণের হয় তাহলে তো তার ভাগ্যেও আমার মতো অবহেলা ছাড়া আর কিছুই জুটবে না। এত চিন্তা করতে হবে না। আপনাকে একদিন বলেছি না আল্লাহর উপর ভরসা রাখতে, তিনি সবকিছু ঠিক করে দিবেন, দেখবেন আপনি সুখী হবেন। শুধু আল্লাহর রহমতের উপর বিশ্বাস রাখুন। হাসিবের কথাগুলো শুনে মনটা এমনি ভালো হয়ে যায়। আল্লাহর প্রতি তার অগাধ আস্থা ও বিশ্বাস দেখে খুব ভালো লাগে। আর 3 দিন পর খ্রিস্টানদের বড়দিন, তাই লন্ডন শহর জুড়ে সাজ রব। ফ্ল্যাটের মালিক হাসিবকে ইনভাইটেশন কার্ড দিয়ে গেছে তার বাসায় বড়দিনের পার্টিতে যাওয়ার জন্য। হাসিব ভার্সিটি থেকে এসে আমাকে বলছে ইশরাত রেডি হয়ে নেন, ক্রিকেট খেলা দেখতে যাব। আজ বাংলাদেশ বনাম ইংল্যান্ডের T20 ম্যাচ। আমি 2টা টিকিট নিয়ে আসছি, ভাবলাম আপনাকে নিয়ে খেলা দেখব। আপনার তো ক্রিকেট খেলা অনেক প্রিয়। আমি হাসিবকে না করে দিলাম, বললাম আমি অনেকক্ষণ বসে থেকে খেলা দেখতে পারবো না, আমার কষ্ট হবে। সে আর জোর করেনি, আমি ইচ্ছা করে তার সাথে গেলাম না। যখন হাসিব আমাকে সঙ্গে নিতে চাইল তখন আদিবের কথাগুলো খুব মনে পড়ে গেল। আদিব বলেছিল আমি তার সাথে গেলে লোকে হাসাহাসি করবে, বলবে এমন ছেলের কালো বউ। হাসিবও তো সুন্দর ফর্সা, তার সাথে আমি গেলে মানুষে যদি হাসাহাসি করে। আমি চাই না আমার জন্য হাসিব কারো কাছে ছোট হোক। যত দিন যাচ্ছে মানুষটার প্রতি অনেক শ্রদ্ধাবোধ বেড়ে চলেছে। আমি টিভি অন করে খেলা দেখতে বসলাম। ইংল্যান্ড ব্যাটিং করছে। এই মুহূর্তে ইংল্যান্ডের রান 1 উইকেটে 90, 9 ওভারে। মুস্তাফিজের বলে একজন আউট হলো, কিন্তু পরক্ষণে আবার 4 ছক্কা। খেলা দেখতে আর ভালো লাগছে না। বাংলাদেশ তো হারবেই এটা নিশ্চিত। টিভি অফ করে রান্না করতে গেলাম। রান্নার শেষে হাসিবের জন্য অপেক্ষা করছি। বাসায় আসলে একসঙ্গে রাতের খাবার খাবো। খেলা শেষ হয়েছে অনেকক্ষণ আগে, এখনও হাসিব বাসায় ফিরছে না বলে টেনশন হচ্ছে। পরক্ষণে মনে পড়ল ফোন করে তো জানতে পারি কেন সে বাসায় আসতে দেরি করছে। ফোন করা মাত্রই হাসিব কল রিসিভ করে বলল এই তো আমি দরজার সামনে, দরজা খুলেন। আপনি এত দেরি করলেন কেন? জানেন আমার কত টেনশন হচ্ছিল, ভাবলাম কোনো কিছু হয়েছে কিনা। আমার দিকে চেয়ে হাসিব হাসছে, হাসেন আরো বেশি করে। এদিকে চিন্তায় আমি মরে যাচ্ছি। হাসবো না তো কি করবো বলেন? আমার হাতে শপিং ব্যাগ দেখে বুঝতে পারছেন না আমি কেন দেরি করে ফিরেছি? নাকি সেদিকে চোখ যায়নি? বড়দিনের শপিং করলাম। আপনি শপিং করতে যাবেন একটিবার ফোন করে জানিয়ে দিলে কি এমন হতো? আর বড়দিনের শপিং কেন করতে হবে? আমরা কি খ্রিস্টান না, তাই বলে কি বড়দিনের জন্য শপিং করতে পারি না? ফ্ল্যাটের মালিক যে আমাদেরকে বড়দিনের পার্টিতে ইনভাইট করলো, সেখানে তো যেতে হবে। তাই আমার জন্য আপনার জন্য কিছু শপিং করলাম। পার্টিতে যাব আমি? কি বলছেন? আমি যাব না। আমার না শুনে অভিমানের কণ্ঠে হাসিব বলল আপনি বললেই হলো যাবেন না? আমি যা বলছি তাই হবে, আপনাকে আমার সাথে পার্টিতে যেতে হবে। আজ খেলা দেখতে যেতে বললাম, গেলেন না, কিন্তু পার্টিতে না সেটা আমি মানব না। হাসিব শপিং ব্যাগটা আমার হাতে দিয়ে ফ্রেশ হতে ওয়াশরুমে গেল। আমার জন্য আকাশি রঙের শাড়ি আর কসমেটিক্স নিয়ে এসেছে। আকাশি রঙের শাড়ি আমার খুব পছন্দের। হাসিব কি করে জানলো? ও মনে পড়েছে, সেদিন হাসিব আমার কাছে জানতে চেয়েছিল আমার কোন কালার ফেভারিট। সেই ধারণা থেকে হয়তো বুঝতে পেরেছে আকাশি রঙের শাড়ি আমার পছন্দের। মেয়েদের কসমেটিক্স হাসিব ভালোই কিনতে পারে। তার তো বোন নেই, তাহলে মেয়েদের কসমেটিক্স কিভাবে ভালোভাবে কিনতে পারে? গার্লফ্রেন্ড থাকলে থাকতে পারে, তাকে মনে হয় এগুলো কিনে দিত। গার্লফ্রেন্ড আছে কিনা কখনো তো জিজ্ঞেস করে দেখিনি। আজ খুব জানতে ইচ্ছা করছে। ডিনার করতে বসে জানতে চাইলাম তার গার্লফ্রেন্ড আছে কিনা। আমার গার্লফ্রেন্ড নেই, আমি এগুলো লাইক করি না। আগে স্টাডি কমপ্লিট করবো, তারপর বিয়ে। স্কুল লাইফে একজনকে বেশ পছন্দ করতাম, পরে জানতে পারি সে অন্যজনের সাথে রিলেশন করে। জানতে পেয়ে খুব কষ্ট পেয়েছিলাম, তাই সেই থেকে প্রতিজ্ঞা করেছি কাউকে ভালোবাসবো না। যদি ভালোবাসি বিয়ে করে স্ত্রীকে ভালোবাসবো। ঘুমের মধ্যে স্বপ্ন দেখলাম আমার বাবা গুরুতর অসুস্থ, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। মা আর বোন খুব কান্না করছে। এমন স্বপ্ন দেখে সজাগ হয়ে গেলাম। আমারও খুব কষ্ট লাগছে বাবার জন্য। 1 বছর ধরে তাদের সঙ্গে কোনো যোগাযোগ নেই। অবশ্য হাসিবকে বললে ফোনে আমাকে বাবা মায়ের সঙ্গে কথা বলিয়ে দিত। আমি ইচ্ছা করে কথা বলতে চাইনি। মাকে যখন বলেছিলাম ইংল্যান্ডে আসবো না, মা আমাকে যে কথাগুলো বলেছিল, মায়ের মুখ থেকে ওইরকম কথা শুনে অনেক কষ্ট পেয়েছিলাম। এখন স্বপ্নটা দেখার পর খুব ইচ্ছা করছে মা বাবার খবর জানতে। সকাল হবার অপেক্ষা করতে থাকলাম। হাসিব ঘুম থেকে উঠলেই বলবো বাংলাদেশে ফোন করে দিতে। কয়েকবার রিং বাজতেই ছোট বোন মিলি ফোন রিসিভ করলো, জানতে চাইলো কে আমি।
পরিচয় দিতেই বলতে শুরু করলো, আপু তুই এটা কি করলি? আদিব ভাইয়া না তোর উপর অত্যাচার করেছে, তাই বলে তুই অন্যজনের সঙ্গে পালিয়ে যাবি? মনে হয় ভালোই আছিস, না হলে এতদিন পরে আমাদের কথা মনে হলো। মিলের কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। আমি পালিয়েছি অন্যজনের সঙ্গে? তাদেরকে এই কথা কে বলেছে? মিলের কাছে জানতে চাইলাম। গত মাসে আদিব ভাইয়া বাংলাদেশে এসেছিল, সে বলেছে আদিব ভাইয়া তোমাকে ডিভোর্স দিয়েছে, বাংলাদেশ থেকে বিয়ে করে বউ নিয়ে আবার ইংল্যান্ডে চলে গেছে। আদিব আমার নামে এত বড় মিথ্যা অপবাদ দিতে পারলো, আর পারবে না কেন? তার মতো অমানুষের দ্বারা সবকিছুই সম্ভব। মিলের কাছ থেকে ফোন দিয়ে মা আমাকে অনেক কথা বলল। যখন বললাম আমি প্রেগন্যান্ট, আদিবের সন্তান আমার গর্ভে, শুনে মা তো তেলে বেগুনে জ্বলে উঠল। বলে, কার না কার বাচ্চা পেটে নিয়েছিস, এখন বলছিস আদিবের? তোর এই কথা আদিব মেনে নেবে নাকি? সে তোকে ডিভোর্স দিয়ে বিয়ে করে ফেলেছে, যার বাচ্চা পেটে নিয়েছিস তাকেই বল বিয়ে করতে, নাকি সে এখন তোকে বিয়ে করবে না? আমি ফোন কেটে দিলাম। ফোনের স্পিকার বাড়ানো ছিল। মায়ের বলা সব কথা শুনেছে হাসিব। লজ্জায় ঘৃণায় আমার মরে যেতে ইচ্ছা করছে। হাসিবের সামনে থেকে চলে গিয়ে রুমের দরজা বন্ধ করে দিলাম। হাসিব বারবার দরজায় ধাক্কাচ্ছে, আমাকে বলছে দরজা খুলে বাইরে বের হতে। আমি বের হচ্ছি না। যখন বলল তার ক্ষুধা লেগেছে খাবার দিতে, তখন বের না হয়ে পারলাম না। ইশরাত, আপনি একটু চিন্তা করবেন না, যে যাই বলুক আমি আপনার পাশে আছি। এই অবস্থায় আপনি যদি বেশি চিন্তা করেন তাহলে বাচ্চার উপর খারাপ প্রভাব পড়বে। মরে যাক এই বাচ্চা, আমি চাই না এই পৃথিবীতে বাচ্চাটা আসুক। কি পরিচয় দেব এই সমাজে? কে এই বাচ্চার বাবা? সবাই জানবে আমি জারজ বাচ্চা জন্ম দিয়েছি। তখন তো আমাকে আত্মহত্যা করতে হবে। নিজের মা বোন যখন আমাকে বিশ্বাস করলো না, অন্য মানুষ তো আমাকে খারাপ বলবেই। আমি আগে বলেছিলাম বাচ্চা নষ্ট করে ফেলি, শুধু আপনার জন্য পারলাম না। আপনি বলুন, বাংলাদেশে গেলে সবাই যখন জানতে চাইবে এই বাচ্চার বাবাকে, তখন আমি কি বলবো? হাসিব বলল, এই বাচ্চার বাবা আমি সবাইকে বলবো, তাহলে তো কেউ আর কোনো কথা বলবে না। আপনি আমাকে বিয়ে না করে কিভাবে বাচ্চার বাবা হবেন? মুখের কথা বললেই তো কেউ বিশ্বাস করবে না। আর আপনি কি পারবেন বাংলাদেশে যে আমার মেয়ের সমস্ত দায়িত্ব নিতে? আপনার ফ্যামিলি যখন জানতে পারবে আপনি আমাকে আমার মেয়েকে সাহায্য করছেন, তখন কিছুতে এটা আপনার ফ্যামিলি মেনে নেবে না। অবশ্যই আমি আপনার সন্তানের সমস্ত দায়িত্ব নেব এবং আমার ফ্যামিলি সবকিছু মেনে নেবে, কারণ আমি আপনাকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিয়েই বাংলাদেশে ফিরব। আমার মা বাবা ভাই ভাবি সবাই জানবে আপনি আমার স্ত্রী আর আপনার সন্তানের বাবা আমি। সেটা কিছুতেই সম্ভব না। আমার মতো মেয়ে আপনার স্ত্রী হবার যোগ্য না। আপনি আমার জন্য যা করেছেন আমার জীবন দিয়েও তার প্রতিদান দিতে পারবো না। হাসিব বলল, সম্ভব কি সম্ভব না সেটা না হয় পরে দেখা যাবে, এখন সব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন, ব্রেকফাস্ট করে নিন। হাসিব ভার্সিটি চলে গেল। আমি হাসিবের বলা কথাগুলো নিয়ে ভাবতে থাকলাম। সত্যি কি হাসিব আমাকে বিয়ে করতে চায়, নাকি সান্ত্বনা দেবার জন্য বলেছে? তার মতো স্মার্ট হ্যান্ডসাম ছেলে কেন আমার মতো কালো বিবাহিত এক সন্তানের মাকে বিয়ে করতে যাবে? হাসিব ইংল্যান্ড থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পাশ করে গেলে অনেক ভালো মেয়ে বিয়ে করতে পারবে। 9 মাস চলছে, এখন ঠিকমতো রান্নাবান্না করতে পারি না, পায়ে পানি জমে যাচ্ছে। হাসিব আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে বাচ্চা হওয়ার তারিখ জানার জন্য। ডাক্তার বলল 1 সপ্তাহ বা 10 দিনের মধ্যেই বেবি হবার টাইম। এখন হাসিব রান্না নিজেই করে, আমাকে খাবার বেড়ে দেয়, কোনো কাজ করতে দেয় না। যখন ভার্সিটি বা চাকরির ডিউটিতে যায় বারবার বলে যায় কোনো ধরনের সমস্যা হলে সাথে সাথে কল করতে। মোবাইল যেন হাতের কাছে রাখি সব সময়। রাত 12টা পেটে যেন কেমন মোচড় দিয়ে ব্যথা শুরু হলো। ভাবলাম ব্যথা হয়তো কমে যাবে, তাই হাসিবকে ফোন করলাম না, কিন্তু ব্যথা আরও বেশি হতে থাকলো। হাসিবকে ফোন করলাম। 10 মিনিটের মধ্যে হাসিব চলে আসলো অ্যাম্বুলেন্স নিয়ে। হাসপাতালে নিয়ে যাবার আধ ঘন্টা পরেই নর্মাল ডেলিভারি হলো। বাচ্চাকে প্রথমেই হাসিব কোলে নিয়ে কপালে চুমু খেলো, পরে আমার কাছে দিল। হাসিব অনেক খুশি হয়েছে মেয়েকে কোলে নিয়ে। আমিও খুশি হলাম আমার মেয়েকে আমার বুকে জড়িয়ে ধরে। 7 দিন পর হাসপাতাল থেকে বাসায় গেলাম। বাচ্চার নাম এখনও রাখা হয়নি। আমি বললাম হাসিবকে বাচ্চার নাম রাখতে। হাসিব বলে আমাকে নাম রাখতে। হাসিবকে আমি বলে দিয়েছি যতদিন সে বাচ্চার নাম না রাখবে ততদিন বাচ্চা নামহীন থাকবে। আচ্ছা, বেবির নাম নিধি রাখলে কেমন হয়? হাসিব আমাকে বলল, অনেক সুন্দর নাম, কিন্তু শুধু নিধি, তার আগে পরে কোনো কিছু থাকবে না, নাকি অনলি নিধি? হাসিব বলল, আগে পরে যাই রাখতে হয় সেটা আপনি রাখবেন। আমি রাখলাম রুবাইয়াত। দুজনের নাম মিলে হলো রুবাইয়াত নিধি। হাসিব নিধিকে অনেক আদর করে, কখনো কেউ নিজের সন্তানকেও এতটা ভালোবাসে না। নিধির 1 বছর পূর্ণ হয়েছে। হাসিব নিধির জন্য সোনার চেইন নিয়ে এসে নিধির গলায় পরিয়ে দিয়ে বলল, সোনার চেইনে আমার মেয়েকে খুব সুন্দর দেখাচ্ছে। নিধি হাসিবকে পাপ্পা বলে ডাকে। নিধিও হাসিব বলতে পাগল। হাসিব যতক্ষণ বাসা থাকে নিধি হাসিবের কাছেই থাকে, আমার কোলে আসতে চায় না। খাবার ও হাসিবের হাত থেকেই খায়। হাসিব যখন বাসায় না থাকে নিধি তখন কান্না করলেই বলে, পাপ্পার কাছে যাব, পাপ্পার কাছে যাব। সানডেতে হাসিব নিধিকে নিয়ে পার্কে ঘুরতে যায়। মাঝে মধ্যে আমাকে সাথে করে নিয়ে যায় পার্কে ঘুরতে। আমি যেতে চাই না, হাসিব জোর করে। কি আর করা, যাওয়া লাগে, না হলে হাসিব রাগ করবে।
আর 6 মাস পর হাসিবের পড়াশোনা শেষ হবে। তারপর হাসিব দেশে চলে যাবে, আমাকে আর নিধিকে সাথে নিয়ে যাবে। তাই সে চাইছে আমি যেন তাকে বিয়ে করি। কিন্তু আমার মতো মেয়ে হাসিবের মতো ছেলের বউ হব, এই কথা আমি ভাবতে পারি না। হাসিব আমাকে সত্যি বিয়ে করতে চায়, সেটা আমি বুঝতে পেরেছি। কিন্তু বিয়েটা করতে চায় শুধু নিধির কথা চিন্তা করে। আমি চাই না শুধু নিধির কথা ভেবে আমার মতো একজন অসুন্দর মেয়েকে হাসিব বিয়ে করুক। সে চাইলে অনেক সুন্দরী মেয়ে তার বউ হবে। হাসিবকে বলে দিলাম, বাংলাদেশে যেয়ে যা হবার হবে, সেটা আপনার ভাবতে হবে না। আমি পারবো না আপনাকে বিয়ে করতে। হাসিব জানতে চাইল তাকে বিয়ে করতে আমার প্রবলেম কি। কোনো প্রবলেম নেই। আপনাকে স্বামী হিসেবে পাওয়া যে কোনো মেয়ের ভাগ্য, সেই ভাগ্য আমার নেই। আমি আপনার যোগ্য না। আমি চাই না শুধু নিধির বাবা পরিচয় দেওয়ার জন্য আপনি আমাকে বিয়ে করেন। আপনি অনেক ভালো সুন্দরী মেয়ে বিয়ে করতে পারবেন। আমাকে বিয়ে করলে আপনি সমাজের কাছে, আপনার পরিবারের কাছে হাসির পাত্র হবেন। আপনার জীবনটা নষ্ট হয়ে যাবে। আপনার কথা শেষ হয়েছে? যদি হয়ে থাকে এখন আমার কথা শুনেন। আমি শুধু নিধির বাবা হতে না, আপনার স্বামী হতেও চাই। আমি নিধিকে যেমন ভালোবাসি আপনাকেও তেমন ভালোবাসি। আর কি বললেন? আপনাকে বিয়ে করলে আমার জীবন নষ্ট হয়ে যাবে? আমার জীবন তো নষ্ট হবে নিধিকে আর আপনাকে কাছে না পেলে। সমাজের কাছে আমি হাসির পাত্র হব, এটা বললেন? ধিক্কার এমন সমাজকে, যে সমাজ আপনাদের মতো মেয়েদেরকে আদিবের মতো অমানুষের হাত থেকে রক্ষা করতে পারে না। আমি আপনাকে ভালোবাসি, আপনাকে বিয়ে করব। এরপর আর কোনো কথা শুনতে চাই না। আমি যা বলছি তাই হবে। আমাদের বিয়ে হয়ে গেল, কিন্তু আমাদের মধ্যে কোনো রকমের শারীরিক সম্পর্ক হলো না। দুইজন আমরা 2 রুমে থাকি। হাসিব কখনো বলেনি তার রুমে থাকতে। সে যদি থাকতে বলতো অবশ্যই আমাকে তার রুমে থাকতে হতো। এখন হাসিব আমার স্বামী, সে বললে তো আমি না করতে পারতাম না। তার পুরো হক আছে আমার উপর। সবকিছু আগের মতোই চলতে থাকলো। হাসিব আমাকে আপনি করে বলে, এটা আমার খারাপ লাগে। হাসিবকে বলেছি, এতদিন না হয় আপনি করে বলেছেন, এখনও কি আপনি করে বলবেন? কখনো তো শুনিনি স্বামী তার স্ত্রীকে আপনি বলে ডাকে, নাকি মন থেকে আমাকে স্ত্রী হিসেবে মেনে নিতে কষ্ট হয়। এখন হাসিব আমাকে তুমি করে বলে। আমিও চেষ্টা করছি তাকে তুমি করে বলার, কিন্তু পারছি না। কেমন যেন লজ্জা লাগে। হাসিব আমার কথা আমাকে ফিরিয়ে দিল। তুমি আমাকে এখনও আপনি করে বলো, আমাকে কি স্বামী হিসেবে মানতে কষ্ট হয়? তার কথা শুনে আমি হেসে দিয়ে বলেছি, হই কি বলো? আমার কথা আমাকে ফিরিয়ে দাও। তোমাকে স্বামী হিসেবে পেয়ে আমি নিজেকে ভাগ্যবতী মনে করি। তুমি বলে ডাকতে চাই, কিন্তু লজ্জায় ডাকতে পারিনি। তবে আজ থেকে তুমিই বলবো। বাংলাদেশে যাবার সব ব্যবস্থা হয়ে গেছে। আগামীকাল রাত 7টায় আমাদের ফ্লাইট। খুব উত্তেজিত অনুভব করছি। 2.5 বছর পর দেশে যাচ্ছি। মা বাবা বোনদের মুখ দেখতে পাবো। সেটা আজ সম্ভব শুধু হাসিবের জন্য। হাসিব যদি আমাকে আশ্রয় না দিত, তাহলে আমি এতদিনে কোথায় না কোথায় ভেসে যেতাম খড়কুটার মতো। এখন আমি নিশ্চিত মনে বাংলাদেশে যেতে পারছি। মা বাবার সামনে যেয়ে বলতে পারবো হাসিব আমার স্বামী, আমার সন্তানের বাবা হাসিব। বাংলাদেশে পৌঁছে হাসিব আমাকে বলল, চলো আগে তোমাদের বাসায় যাই, সেখানে তোমাকে রেখে আমি আমার বাসায় যাব। বাবা মা ভাইয়াকে বোঝাতে হবে, বলতে হবে ইংল্যান্ডে থাকাকালীন আমি এক অসহায় বাঙালি মেয়েকে বিয়ে করে ফেলেছি তোদের না জানিয়ে। আমার 1.5 বছর বয়সী মেয়ে আছে। যেভাবে হোক তাদেরকে বুঝিয়ে তোমাকে আমার বাসায় নিয়ে যাব। এখন যদি হুট করে তোমাকে বাসায় নিয়ে যাই, তাহলে বাবা ভাইয়া বেশি উত্তেজিত হয়ে যাবে। হাসিব আমাকে নিয়ে আমার বাবার বাড়ি আসলো। আমার মা বাবা যখন জানতে পারলো হাসিব আমার স্বামী আর নিধির বাবা, আর ইংল্যান্ড থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পাশ করেছে, মা খুব খুশি হয়ে আমাকে জড়িয়ে ধরল। মনে মনে ভাবলাম, আজ যদি হাসিব আমাকে বিয়ে না করতো, তাহলে তো তোমরা আজ খুশি না হয়ে কুকুরের মতো ব্যবহার করে আমাকে তাড়িয়ে দিতে। হাসিব আমাকে রেখে তার বাসায় চলে যেতে চাইল। মা বাবা কিছুতেই তাকে যেতে দিতে চায় না। বাবা হাসিবকে বলছেন, বাবা তুমি আজ প্রথম আমাদের বাসায় এসেছ, একটা রাত অন্তত থেকে যাও। হাসিব মা বাবাকে বুঝিয়ে বলল, আরেকদিন আসলে থাকবে, এখন তার বাসায় যেতে হবে, না হলে সমস্যা হবে। মায়ের অনেক জোরাজুরিতে হাসিব নাস্তা খেয়ে গেল। যাবার সময় নিধিকে কোলে নিয়ে বলল, নিধিকে আর তোমাকে রেখে যেতে আমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু কি করব, আগে তো মা বাবা ভাইয়াকে বোঝাতে হবে। আমি চলে গেলে তুমি চিন্তা করো না, আমি ফিরে আসবো 2-1 দিনের মাঝে। তুমি নিধির দিকে খেয়াল রেখো। বাংলাদেশের আবহাওয়ায় নিধি অসুস্থ হতে পারে, তুমি বিশেষভাবে নিধির যত্ন নিও। হাসিব নিধিকে কপালে চুমু দিয়ে আমার কোলে তুলে দিল। আমার হাত ধরে হাসিব বলল, ইশরাত আমি তোমাকে ভালোবাসি, একদম ভয় পেও না, ভেবো না আমি ফিরে আসবো না। আমি হাসিবকে বললাম, আমি তোমাকে বিশ্বাস করি। যে মানুষটা আমার জন্য এত কিছু করতে পারে, তাকে অবিশ্বাস করা অসম্ভব। লন্ডন থেকে আসার সময় হাসিব সবার জন্য শপিং করেছে। আমার মা বাবা বোনদের জন্য অনেক কিছু শপিং করছে। মা বাবা আর ছোট বোন মিলিকে তাদের জন্য কেনা ড্রেসগুলো দিলাম। মেজ বোন ইমা তার বিয়ে হয়ে গেছে, তার জন্য কেনা জিনিসগুলো রেখে দিলাম। মাকে বললাম ফোন করে ইমাকে কাল আসতে বলতে। হাসিব আমার কাছে 10,000 টাকা দিয়ে গেছে। আমি কিছু টাকা বাবার হাতে দিলাম। জামাই ইঞ্জিনিয়ার, অনেক টাকা রোজগার করবে, হয়তো জামাইয়ের টাকায় বসে খেতে পারবে। সে আশায় আমার মায়ের মুখ ঝলমল করছে। আমার মা বাবা রূপ পাল্টে গিয়েছে। আমাকে আর নিধিকে কি আদর! কোল থেকে নিধিকে নামাতেই চায় না। মনে মনে ভাবি, স্বার্থের জন্য মানুষ কতটা বদলে যেতে পারে। মা ইমাকে ফোন করে জানালো আমি বিদেশ থেকে এসেছি আর সবার জন্য অনেক কিছু নিয়ে এসেছি।
ইমা তার স্বামীকে নিয়ে চলে আসলো। আমি তো জানতাম না ইমার বিয়ে হয়েছে, তাই তার বরের জন্য কিছু আনিনি। ইমার কাছে ৩,০০০ টাকা দিয়ে বললাম, তোর বরকে এই টাকাগুলো দিয়ে বল শপিং করতে। ইমা খুব খুশি তার বরকে শপিং করতে টাকা দিয়েছি বলে। আপু, শুনলাম দুলাভাই ইঞ্জিনিয়ার আর দেখতেও বেশ সুন্দর। তোর তো সেই কপাল রে, ভালোই করেছিস আদিব শয়তানকে ছেড়ে দিয়ে। তুই এখন ইঞ্জিনিয়ারের বউ, দুলাভাই অনেক টাকা ইনকাম করবে, সব টাকা তোরই হবে। তুই চাইলে মা বাবাকে আমাদেরকে সাহায্য করতে পারবি। এখন বলছিস আদিব শয়তান ছিল। আমি তোদেরকে কতবার বলেছি আদিব আমাকে অত্যাচার করে, তোরা কি বলেছিস? ওরকম অত্যাচার সব স্বামী করে। ইংল্যান্ড যাবার আগে মাকে বলেছিলাম আমি ইংল্যান্ডে যাব না। সেদিন মা আমাকে অনেক কথা শুনিয়েছে। মনে ত্যাগ নিয়ে আদিবের সাথে ইংল্যান্ডে গিয়েছিলাম। ভেবেছি বাঁচলে বাঁচবো, মরলে মরবো। আদিব আমাকে অন্য পুরুষের হাতে তুলে দিতে চেয়েছিল। আমি সেদিন পালিয়ে গিয়েছি। আমার ভাগ্য ভালো, হাসিবের মতো মানুষের সাথে দেখা হয়েছিল। সে আমাকে আশ্রয় না দিলে এতদিনে হয়তো মরে যেতাম, নয়তো কোনো পতিতালয়ের বাসিন্দা হয়ে থাকতাম। আর সাহায্যের কথা বলছিস, আমি কি করে সাহায্য করব? টাকা ইনকাম করবে হাসিব। সে যদি চায় মা বাবাকে তোদেরকে সাহায্য করবে তাহলে করবে, তার আদেশ ব্যতীত আমি কিছু করব না, কারণ সে আমার কাছে অনেক মূল্যবান একজন মানুষ। এবার মুখ কালো হয়ে গেল আমার কথাগুলো শুনে। সে আর কিছু বলল না। মিলি নিধিকে কোল থেকে নামাতে চায় না। অনেক আদর করছে মিলি নিধিকে। নিধি বারবার পাপ্পা যাব বলছে। ভাবছি হাসিবকে ফোন দেব কিনা, সে তো তার বাসায় আছে, এখন কি ফোন দেওয়া উচিত হবে? কিন্তু এদিকে নিধি তার জন্য কান্না করছে। তখনই হাসিব ফোন দিয়ে বলল, আমি কাল সকালে আসবো তোমাদের নিয়ে যেতে। নিধি কেমন আছে? খুব মিস করছি নিধিকে, সে তোমার জন্য খুব কান্না করছে, এখনও ঠিকমতো না খেয়ে ঘুমাচ্ছে না। আচ্ছা, আমি এখনই আসছি। এই কথা বলে হাসিব ফোন রেখে দিল। আমি বললাম, এত রাতে আসার দরকার নেই, সকালে এসো। সে আমার কথা শুনল না। আধ ঘন্টা পর হাসিব এসে দরজায় নক করেছে। মা গিয়ে দরজা খুলে দিয়ে জানতে চাইল, জামাই তুমি এত রাতে কোনো সমস্যা হয়েছে কি? হাসিব মাকে বলল, না মা, কোনো সমস্যা না। ইশরাত বলল, নিধি আজ সারাদিন আমার জন্য কেঁদেছে, রাতেও ঠিকমতো খায়নি, তাই চলে আসলাম। সকালে ইশরাতকে আমার বাসায় নিয়ে যাব। হাসিবের মেয়ের প্রতি এমন টান দেখে মা বাবা বেজায় খুশি। বাবা বলে, ভাগ্য করে এমন একটা স্বামী পেয়েছিস, যার স্ত্রীর প্রতি সন্তানের প্রতি এত ভালোবাসা, সে মানুষ হিসেবে অবশ্যই অনেক ভালো। হাসিবকে বললাম, তুমি কি পাগল? এত রাতে কেন আসলে? আসার সময় আম্মা আব্বাকে বলে আসছো? না হলে তো সকালে তোমাকে রুমে না পেয়ে খুঁজবে। আম্মু ঘুমিয়ে গিয়েছে, আব্বু টিভি দেখছিল। বললাম, আব্বু নিধি আমার জন্য কান্না করছে, আমি এখন নিধির কাছে যাচ্ছি, সকালে তাদেরকে নিয়ে চলে আসবো। আব্বু বলল, সকালে যেতে পারতি, এত রাতে না যেয়ে। আমি চলে আসলাম। হাসিবের কাছে জানতে চাইলাম, আব্বা আম্মা আমাকে মেনে নিল? এটা তো আমার বিশ্বাস হচ্ছে না। প্রথমে তো খুব রাগারাগি শুরু করে, আব্বু পরে সব বুঝিয়ে বললাম, বলেছি ভুল করে ফেলেছি, ক্ষমা করে দাও। নিধির পিকচার দেখালাম, তোমার পিকচার দেখালাম। নিধির পিকচার দেখে আম্মু আব্বু শান্ত হয়ে গেল। আম্মু আব্বুকে বলল, দেখো হাসিব কিন্তু ছোটবেলা দেখতে এমন ছিল, হাসিবের মেয়ে হাসিবের মতো হয়েছে, আর রাগ করে কি হবে? ছেলের বউ আর নাতিকে মেনে নাও। ভাইয়া ভাবি একটু প্রতিবাদ করেছিল, আব্বু ধমক দিয়েছে, পরে আর তারা কিছু বলেনি। আব্বু বলেছে কাল তোমাদেরকে বাসায় নিয়ে যেতে। হাসিবের বাসায় আমাকে মেনে নিতে রাজি হয়েছে শুনে আমার বুকের উপর থেকে একটা পাথর নেমে গেল। আমি ভেবে নিয়েছিলাম হাসিবের মা বাবা আমাকে মেনে নিবে না। আজ প্রথম আমি এবং হাসিব এক বিছানায় শুয়েছি। এখন থেকে এক বিছানায় থাকতে হবে, না হলে তো সবাই বলবে স্বামী স্ত্রী হয়ে কেন আমরা এক বিছানায় ঘুমাই না। নিধি মাঝখানে, আমি আর হাসিব দুজন দুই পাশে। হাসিব বলল, ইশরাত তোমার মনে হয় সংকোচ লাগছে আমার সঙ্গে ঘুমাতে? আজ রাতটা কোনো মতে কাটিয়ে দাও, আমার বাসায় গেলে একসঙ্গে থাকা লাগবে না। আমার রুমে সোফা আছে, আমি সেখানে ঘুমাবো, তুমি নিধিকে নিয়ে খাটে ঘুমাবে। তুমি এতটাই সাধু পুরুষ, নিজের স্ত্রীকে দূরে সরিয়ে রাখতে চাও? আমাকে কি তুমি ভালোবাসো না? কেন দূরে সরে থাকতে চাও? বিয়ে করেছো কিন্তু স্ত্রীর অধিকার দাও নেই এখনো। আমি কি এতটাই নগণ্য যে তোমার স্পর্শ পাওয়ার যোগ্যতা আমার নেই? হাসিব আমার মুখে হাত চাপা দিয়ে ধরে ফেলে বলল, আর লজ্জিত করো না আমাকে, এখানে না, আমার বাসায় যাই, সব হবে। হাসিব নিধিকে তার বুকের উপর তুলে নিল। নিধি হাসিবের বুকের উপর ঘুমাচ্ছে। হাসিব একটা হাত আমার গলার নিচে দিয়ে আমাকে জড়িয়ে ধরল। আমি তার আরেকটা হাতে আমার হাত রেখে ঘুমিয়ে গেলাম। সকালে রাস্তা করে হাসিব আমাদেরকে নিয়ে তার বাসায় গেল। পল্লবীতে তার বাসা। বাসার ভেতরে অনেক সুন্দর, অনেক ফুল ফলের গাছ লাগানো চারদিকে। বাসার ভেতরে ঢুকতে হাসিবের আম্মু এসে নিধিকে কোলে নিল। শ্বশুর শাশুড়িকে সালাম করলাম। হাসিবের ভাবি হাসিবকে বলল, এমন মেয়ে বিয়ে করেছ, পছন্দ করে, কি রুচি তোমার। হাসিব তার ভাবিকে বলল, আপনার গায়ের রং ফর্সা বলেই কি আপনি নিজেকে সুন্দরী ভাবেন? একবার ইশরাতের সাথে আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে দেখেন কে সুন্দরী। ইশরাতের গায়ের রং আপনার চেয়ে একটু কালো, কিন্তু ফেস আপনার চেয়ে সুন্দর। আচ্ছা থাকো তোমার সুন্দরী বউ নিয়ে, আর কখনো কিছু বলবো না। সেই কথা বলে হাসিবের ভাবি রুমে চলে গেল। ভালোই যাচ্ছে আমাদের সংসার। এখন আমার শ্বশুর শাশুড়ি আমার প্রতি দারুণ খুশি, কারণ আমি সংসারের দায়িত্বগুলো নিজ হাতে তুলে নিয়েছি। কাজের মেয়ে থাকা সত্ত্বেও রান্না আমি করি, সকালে বিকেলে চা করে দিই, শ্বশুর শাশুড়িকে তাদের সেবা যত্ন করি। ভাবি কোনো কাজ করে না,
খাবার সময় খায় আর সারাদিন টিভি দেখে মোবাইল নিয়ে পড়ে থাকে। তার একটা বেবি আছে 6 বছর, নাম ইফাত। তার দেখাশোনা আমার শাশুড়ি করে। আমি যখন নিধিকে খাওয়াই তখন ইফাতকেও খাইয়ে দিই। ইফাত আমাকে ছোট আম্মু বলে ডাকে। হাসিব সরকারি চাকরি পেয়েছে আইটি সেক্টরে। সে সংসারের সমস্ত খরচ দেয়। আগে আমার ভাসুর সব খরচা দিত। এখন আমার ভাসুর শ্বশুরকে বলে, তোমার ছেলেকে বিদেশে লেখাপড়া করিয়ে ইঞ্জিনিয়ার বানিয়েছ। সে এখন সরকারি চাকরি করে, অনেক ভালো বেতন পায়। তাকে বলো সব খরচ চালাতে। হাসিব তার বেতনের বেশিরভাগ টাকা তার বাবার হাতে তুলে দেয়, আর বাদবাকি টাকা আমার কাছে রাখে। আমি টাকা আমার কাছে রাখতে চাইনি। হাসিব বলে, আমার টাকা মানে তোমার টাকা, যখন ইচ্ছা খরচ করবে। সে বলেছে খরচ করতে, কিন্তু আমার খরচ করার প্রয়োজন নেই। না চাইতেই সবকিছু পেয়ে যায়। আজ শুক্রবার, ছুটির দিন। হাসিব আমাকে রেডি হতে বলল। কেন জানতে চাইলাম। সে বলল, নামাজের পর নুহাসপল্লী ঘুরতে যাবে। বিকালে নুহাসপল্লীর উদ্দেশ্যে রওনা দিলাম নিজেদের গাড়ি করে। সাথে ইফাতকে নিয়ে গেলাম। নুহাসপল্লী থেকে ঘুরে আসতে রাত 8টা বেজে গেছে। এসেই হাসিব বিছানায় শুয়ে পড়ল। নিধিও ঘুমিয়ে পড়েছে। আমি শাড়ি চেঞ্জ করে আসতেই হাসিব আমাকে টান মেরে তার বুকের উপর নিয়ে নিল। বললাম, কি করছো? দরজা লক করা হয়নি। হাসিব বলল, তাতে কি, আমার বউকে আমি আদর করব। কে আসবে আমার রুমে? আমি জোর করে ছাড়িয়ে দরজা লক করে আসলাম। কি করছো আজ, এত রোমান্টিক মুড কেন? আমার যখন ইচ্ছা আমার বউকে আদর করবো, তাতে কি জবাবদিহি করতে হবে নাকি? না না, জবাবদিহি করতে তো বলিনি, শুধু জানতে চেয়েছি। কোনো কথা বলবে না, চুপ থাকো, আমার কাজ আমাকে করতে দাও। হাসিব আমাকে বুঝিয়েছে স্বামীর আদর ভালোবাসা কি। আদিবের কাছে নির্যাতিত হতে হতে স্বামী নামের প্রতি ঘৃণা জন্মে গিয়েছিল। আজ হাসিবকে পেয়ে বুঝেছি স্বামী কেমন হয়। অনেকদিন হয়ে গেল বাবার বাড়ি যায় না। সকালে হাসিব নাস্তা করতে বসেছে। আমি তাকে বললাম, একটা কথা বলতে চাই। হাসিব বলল, একটা কেন, মন চাইলে 1000টা কথা বলো। আমার বউয়ের কথা আমি শুনবো না? কি করে হয়? মা বাবার কথা মনে পড়ছে। তুমি যদি বলো কয়েকদিন থেকে আসবো। কয়েকদিন সেটা কি করে সম্ভব? আমি আমার মেয়েকে ছাড়া থাকতে পারবো না। বড়জোর 2 দিন থাকতে পারবে। আমিও অফিস ছুটির পর সেখানেই চলে যাব। না হলে নিধিকে ছেড়ে আমার ঘুম আসবে না। মেয়ে যখন বড় হবে বিয়ে দিবে কিভাবে? খরচামে রাখবো? তবু অন্য জায়গায় মেয়ে বিয়ে দেব না। নিধি আমার কলিজা। কলিজা ছাড়া মানুষ বাঁচে না। তেমন নিধিকে ছাড়া আমার দম বন্ধ হয়ে যাবে। অফিসে যাবার সময় হাসিব আমাকে বলে গেল রেডি হয়ে থাকতে। অফিস থেকে এসে আমাকে বাবার বাড়ি নিয়ে যাবে। 4টা 10-এর দিকে হাসিব অফিস থেকে আসলো। আমি তাকে খাবার খেতে দিলাম। খাওয়া শেষ করে সে আমাকে বলল, আম্মু আব্বুকে বলে আসো তুমি তোমার বাসায় যাবে। আম্মা আব্বাকে বললাম, তারা বলল তাড়াতাড়ি চলে আসতে, নিধিকে ছাড়া তাদের ভালো লাগবে না। যাবার রাস্তায় হাসিব গাড়ি থামিয়ে গাড়ি থেকে নামলো শপিং করতে। জানতে চাইলাম এখন শপিং করার কি দরকার। সে বলল, আম্মা আব্বা আর মিলির জন্য শপিং করবে। আমি তাকে শপিং করতে দিলাম না। বললাম, যখন শ্বশুরবাড়ি যাবে তখন তোমার শপিং করে নিয়ে যেতে হবে। এটা কেমন কথা? শপিং করতে না পেরে অনেকগুলো ফল আর মিষ্টি কিনে নিয়ে আসলো। আচ্ছা, তুমি কি তোমার শ্বশুরবাড়ি যাচ্ছ নাকি মেয়ের জামাই বাড়ি যাচ্ছ? কেন তোমার এত কিছু নিয়ে যেতে হবে? হাসিব বলে, ধরো আমি মেয়ের জামাই বাড়ি যাচ্ছি, তবে মেয়ের জামাইটা বুড়ো। হাসিব হাসছে, আমিও হেসে দিলাম। নিধি বলছে, আম্মা পাপ্পা হাসছে কেন? তোমার বুড়ো জামাই বাড়ি যাচ্ছি তো, তাই হাসছি। এটা বলে হাসিব আবার হাসতে লাগলো। গাড়ি থেকে নেমে বাড়ি যেতেই মিলি এসে জড়িয়ে ধরলো আমাকে। নিধিকে কোলে নিয়ে হাসিবকে বলল, দুলাভাই কেমন আছেন? হাসিব মিলির সাথে কথা বলছে। আমি মায়ের কাছে গেলাম। কিরে, কতদিন পরে আসলি? আমার নানুমণি কই? জামাই আসছে তোর সাথে? নিধি মিলির কাছে, হাসিব বাইরে মিলির সাথে কথা বলছে। মা, এগুলো নাও। কিরে, এগুলো কি? ও মা, এত কিছু কেন এনেছিস? এত মিষ্টি কে খাবে? ফলও তো অনেকগুলো। হাসিব এত কিছু নিয়ে এলো। বললাম, কম করে কিনো। জামাইয়ের মনটা অনেক ভালো রে, দেখে বোঝা যায় সহজ সরল। হ্যাঁ মা, হাসিব অনেক ভালো সৎ চরিত্রবান একজন মানুষ। এই যুগে এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। মা হাসিবকে নাস্তা দিয়েছে, সে নিধিকে নিয়ে খাচ্ছে। মিলি আমাকে ডাক দিয়ে বলল, আপু এদিকে একটু শুনে যাবি? কিরে, কি বলবি? আপু প্লিজ তুই দুলাভাইকে বল আমাকে ল্যাপটপ কিনে দিতে। আমার সব ফ্রেন্ডদের ল্যাপটপ আছে, শুধু আমার নেই। আমি হাসিবকে এই ব্যাপারে কিছু বলতে পারবো না, তুই চেয়ে দেখতে পারিস। মিলি আমাকে অনেক রিকোয়েস্ট করে কেঁদে ফেললো। কি আর করা, ছোট বোন তো। রাতে খাবার পর হাসিব শুয়ে আছে। নিধি হাসিবের বুকের উপর ঘুমাচ্ছে। জানো, মিলিনা আমাকে খুব জোর করে ধরেছে তোমাকে তার আবদারের কথা বলার জন্য। আমি বললাম, তুই বল। সে বলে, তোমাকে বলতে লজ্জা পাচ্ছে। কি আবদার বলো? আমার শালি আমার কাছে আবদার করতেই পারে। মিলি ল্যাপটপ কিনে দিতে বলেছে তোমাকে। হাসিব বলল, মিলিকে ডাক দাও, তার মুখ থেকে শুনতে চাই। আমি মিলিকে ডাক দিলাম। মিলি হাসিবের সামনে এসে লজ্জায় কাঁচোমাচো হয়ে যাচ্ছে। আরে শালি সাহেবা, বলো তোমার কি চাই? যা চাইবে তাই দেব। তোমার এই দুলাভাইয়ের কাছে যদি বলো এখনই বর চাও, তাও এনে হাজির করব। হাসিবের দুষ্টুমি কথা শুনে মিলি বলল, এখন আমার বরের দরকার নেই, এখন ল্যাপটপ দরকার, সেটা হলেই চলবে। ঠিক আছে, কাল অফিস থেকে আসার সময় ল্যাপটপ নিয়ে আসবো, কিন্তু তার বিনিময়ে আমাকে মুখে তুলে খাইয়ে দিতে হবে। আমি না, আপু দেবে বলেই মিলি চলে গেল। পরের দিন হাসিব মিলির জন্য ল্যাপটপ নিয়ে এসেছে, অনেক দামি ল্যাপটপ। আমি তাকে বললাম, ল্যাপটপ কম দামি আছে, তুমি এত বেশি দামি ল্যাপটপ কেন কিনতে গেলে? শালিকে দেব, দামি তো দিতেই হবে। কেউ যখন জানতে চাইবে তোর দুলাভাই কত টাকা দিয়ে ল্যাপটপ কিনে দিয়েছে,
কম দাম শুনে সবাই মনে করবে আমি একজন কৃপণ লোক। তুমি কি চাও তোমার স্বামীকে কেউ কৃপণ ভাবুক? কি বলল? আমি হাসিবের যুক্তির সাথে পারবো না, কিন্তু আমি চাই না সে অযথা টাকা খরচা করুক। ভালোই চলছে আমাদের বিবাহিত জীবন। এর মধ্যে একদিন তুহিন আসলো। আমি গোসল করে বাথরুমে থেকে বের হয়ে দেখি তুহিন আমার ভাসুর আর শ্বশুরের সাথে কথা বলছে। আমার আগে বিয়ে হয়েছিল আর নিথি হাসিবের সন্তান না। সবকিছু শুনে আমার শ্বশুর আমাকে ডাকছে তুহিনের কথা সত্য কিনা তা প্রমাণ করতে। আমি হাসিবকে তাড়াতাড়ি ফোন করে বললাম, তুমি এখনই বাসায় আসো, তুহিন এসে সবকিছু বলে দিয়েছে। হাসিব বলল, আমি এখনই আসছি, তুমি কোনো কিছু স্বীকার করবে না, বলবে নিধি আমার মেয়ে। শ্বশুর আমার কাছে জানতে চাইল তুহিন যা বলছে তা সত্য কিনা। আমি জীবনে কখনো মিথ্যা বলিনি, কিন্তু আজ আমাকে মিথ্যা বলতে হবে আমার মেয়ের জন্য। ভয়ে ভয়ে বললাম, নিধি হাসিবের সন্তান। তুহিন জেদ করে মিথ্যা বলছে। সে আমার সঙ্গে অসভ্য আচরণ করতে চেয়েছিল, তাই হাসিব তাকে মেরেছে। সেই প্রতিশোধ নিতে সে এখানে এসে মিথ্যা অপবাদ দিচ্ছে। তুহিন তো জোর গলায় বলছে আমি মিথ্যা বলছি। তুহিন আমার শ্বশুর শাশুড়িকে বলল, বাংলাদেশে আসার কয়েক মাস আগে হাসিব ইশরাতকে বিয়ে করেছে। হাসিব এসেই তুহিনকে ইচ্ছামতো মায়ের শুরু করলো। তুহিন মায়ের খেয়ে দৌড়ে পালালো। তোমরা অন্য মানুষের কথা শুনে আমার স্ত্রী সন্তানকে সন্দেহ করো? কোথাকার কোন তুহিন এসে বলল নিধি আমার সন্তান না, সেটা বিশ্বাস করে নিলে? হ্যাঁ, ইশরাতের বিয়ে হয়েছিল একটা অমানুষের সাথে। সে তাকে অনেক অত্যাচার করেছে, আমি তাকে আশ্রয় দিই। ইশরাত আমার সঙ্গে 2.5 বছর ছিল। আমার সন্তান ইশরাতের পেটে আসে, তাই আমি তাকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিয়ে বাংলাদেশে নিয়ে এসেছি। নিধি আমার ঔরসজাত সন্তান, তাকে নিয়ে কেউ কিছু বললে আমি তা সহ্য করব না। কোথাকার এক তুহিন এসে বলল নিধি আমার মেয়ে না, তোমরা তা বিশ্বাস করে নিলে। আমি তোমাদের ছেলে, আমাকে তোমার বিশ্বাস হয় না? আমার শাশুড়ি হাসিবের কাছে এসে বললেন, নিধি তোর সন্তান, আমি বিশ্বাস করব। তুই আমাকে ছুঁয়ে কসম করে বল। তোমাকে ছুঁয়ে কসম করে প্রমাণ দিতে হবে নিধি আমার মেয়ে কিনা? বাহ, দারুণ যুক্তি। অন্যজনের কথায় যদি কসম করে প্রমাণ দিতে হয় নিধি আমার সন্তান কিনা, তাহলে থাকো তোমরা তোমাদের বিশ্বাস নিয়ে। আমি ইশরাত আর নিধিকে নিয়ে এই বাসা থেকে এখনই চলে যাচ্ছি। হাসিব আমাদের রুমে এসে সব কাপড় বের করে ব্যাগে তুলতে শুরু করেছে। আমাকে বলেছে সব রেডি করতে, আজই বাসা ছেড়ে চলে যাবে। আমি ঠায় দাঁড়িয়ে আছি, কি হতে যাচ্ছে? হাসিব আমার মেয়ের জন্য নিজের পরিবার ছেড়ে দিচ্ছে, শুধু আমার আর আমার মেয়ের জন্য হাসিব এত কিছু করছে। হাসিবের ভাবি শ্বশুর শাশুড়ির কাছে গিয়ে ফিসফিস করে কি যেন বলল। আমার শ্বশুর এসে হাসিবকে বাধা দিয়ে বলল, তোর কোনো কসম করতে হবে না, তোর মা কিচ্ছু বোঝে না, তুই বাসা থেকে যাস নে। শ্বশুরের কথা শুনে হাসিব বলল, যাব না, ঠিক আছে, কিন্তু আজকের পর এই বিষয় নিয়ে যেন একটা কথাও এ বাসায় না হয়। আমি যদি কখনো শুনি আমার মেয়েকে নিয়ে কিংবা ইশরাতকে নিয়ে কোনো সমালোচনা হয়, সেদিনই আমি এখান থেকে চলে যাব, কথাটা সবাই মনে রেখো। সেদিনের পর থেকে কেউ কোনো কথা বলেনি, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি এখন আগের মতো আমাকে পছন্দ করে না, সেটা আমি বুঝতে পারি। তারা এখন নিধিকে কোলে নেয় না। নিধি দাদু দাদু বলে কাছে গেলে একটু কথা বলে, না হলে কাছে ডাকে না। এতদিন তো নীতি নীতি বলে পাগল ছিল, মানুষের রূপ এত সহজে কিভাবে পাল্টাতে পারে সেটা ভেবে অবাক হই। হাসিব আমাকে মাঝে মাঝে জিজ্ঞেস করে বাসার লোকেরা আমার সঙ্গে কীরকম ব্যবহার করে আর নিধিকে আগের মতো আদর করে কিনা। আমি মিথ্যা বলি তাকে, সত্যটা জানতে পারলে হাসিব কষ্ট পাবে। এই বাসায় সে এক মুহূর্ত থাকবে না। আমি চাই না আমাদের জন্য হাসিব তার মা বাবাকে ছেড়ে দিক। দিন ভালোই যাচ্ছে। আমার শাশুড়ির এখন বড় ছেলের বউয়ের সাথে মিল হয়েছে। আমি বুঝতে পারি আড়ালে আমার নামে অনেক কিছুই বলে, কিন্তু হাসিবের ভয়ে সামনে কিছু বলে না। আমিও আড়ালের কথা মনে ধরে খারাপ করি না মন। আমার স্বামী তো ভালো, অন্যরা যা ইচ্ছা তাই বলুক, আমার তাতে তেমন সমস্যা নেই। অফিস থেকে এসে হাসিব আমাকে জড়িয়ে ধরে খুশি খুশি মুখ নিয়ে বলল, আমি ইন্ডিয়া যাবার অফার পেয়েছি 1.5 মাসের একটা আইটি সেক্টর প্রোগ্রামে ট্রেনিং করতে। সোমবারে ইন্ডিয়া যাব, সেখান থেকে ট্রেনিং করে আসলে আমার প্রমোশন হবে। হাসিবের কথা শুনে খুশি হলাম, কিন্তু মনটা খারাপ হয়ে গেল। তাকে ছাড়া এতদিন থাকতে হবে, আর সে বাসায় না থাকলে বাসার সবাই আমার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে। হাসিব যাবার সময় আমাকে বলে গেল বাসার কেউ কিছু বললে তাকে জানাতে, আর টাকা দিয়ে বলল যখন যা প্রয়োজন আব্বুকে বলবে, আব্বু এনে দিবে। আমি আব্বুকে বলে যাচ্ছি। হাসিব যাবার পর থেকে আমার শাশুড়ি সাহস বেড়ে গেছে। সে এখন সামনাসামনি আমাকে কথা শোনাচ্ছে। নিধি কাছে গেলে বলে, কার ডাকার সন্তান নাকি জারজ, আর এই মেয়ের জন্য আমার ছেলের কি দরদ। হাসিব বলেছিল বাসার কেউ কিছু বললে তাকে জানাতে, কিন্তু আমি তাকে এখন কিছু জানাতে চাই না। সে যদি জানতে পারে তাহলে ট্রেনিংয়ে মনোযোগী হতে পারবে না, দুশ্চিন্তা করবে আমাদের জন্য। কথা শুনে আমি চুপচাপ থাকি, অপেক্ষা করছি হাসিব আসার। সকালে নাস্তা বানাতে গেলাম, শাশুড়ি তার বড় ছেলের বউয়ের সাথে বলছে, এই মেয়ের মুখ দেখতে ইচ্ছা হয় না, কি করব তবুও দেখতে হচ্ছে। এই মেয়ের কি কোনো লজ্জা শরম নেই? এত কথা বলছে, গায়ে লাগে না? অন্য মানুষ হলে বাসা ছেড়ে চলে যেত। যা বলল কি করে যাবে, অন্যজনের জারজ সন্তানকে হাসিবের ঘাড়ে ঝুলিয়েছে। আর সহ্য করতে পারলাম না, বললাম ঠিক আছে, আমি আপনাদের বাসা থেকে এখনই চলে যাচ্ছি, আমার মুখ আপনাদের দেখতে হবে না। একটা কথা শুনে রাখুন, আমার মেয়ে জারজ না, সে বৈধ। চলে আসলাম বাবার বাড়ি। হাসিবকে বললাম, তোমাকে ছাড়া তোমার বাসায় থাকতে ভালো লাগে না, তাই আমাদের বাড়িতে চলে আসছি। কেন আসছি সেটা বলিনি। হাসিব অবশ্য একটু সন্দেহ করেছে। আমি বলেছি এমনি এসেছি, কেউ আমাকে কিছু বলেনি। হাসিব আজ দেশে ফিরবে।
আমাকে ফোন করে জানতে চাইলো ইন্ডিয়া থেকে আমার আর নিধির জন্য কি আনবে। আমি বললাম আমাদের কিচ্ছু লাগবে না, তুমি ভালোই ভালো চলে আসো। ইমা আর মিলি আমাকে বলল, কিরে দুলাভাই তোর জন্য শপিং করতে চাইলো, তুই না করলি? আচ্ছা আমাদের জন্য শপিং করতে বল। আমি বললাম পারবো না, তোদের ইচ্ছা হলে তোরা বল। ইমা আমার মোবাইল দিয়ে হাসিবকে কল দিয়ে বলল, দুলাভাই আপনার 2টা শালি আছে, তাদের জন্য শপিং করে নিয়ে আসবেন। ইমা কাল শ্বশুর বাড়ি থেকে এসেছে। আমার বোনগুলো অনেক লোভী। হাসিব বাংলাদেশে এসে আগে ওদের বাসায় গেল, বিকেলে আমার এখানে এসেছে। বড় একটা ব্যাগ তার হাতে, সবার জন্য শপিং করে নিয়ে এসেছে। নিধির জন্য অনেক খেলনা এনেছে। মা বাবা ইমা মিলি খুশিতে বাগবাগ হয়ে বলছে, হাসিব অনেক বড় মনের মানুষ। সবার আনন্দিত চেহারা দেখে ভাবি হাসিব দিতে পারে বলে অনেক ভালো হয়ে গেছে, না দিলে ভালো হতে পারতো না তোমাদের কাছে। হাসিব বলল, এখানে তো অনেকদিন থাকলে চলো বাসায় চলে যাই। বললাম ওই বাসায় আমি আর যাব না, আমার মুখ তাদের দেখতে ইচ্ছা হয় না। আমার লজ্জা সরম নেই বলে তাদের বাসায় পড়ে থাকি। নিধিকে বারবার জারজ সন্তান বলে ডাকে। কি আমার মেয়েকে জারজ বলেছে? এত বড় সাহস! আমি তাদেরকে একদিন বলে গিয়েছিলাম, যেদিন নিধিকে নিয়ে কেউ বাজে কথা বলবে সেই দিনই আমি ওই বাসা ছেড়ে চলে আসব। সত্যি হাসিব তার কথা রেখেছে, এখন আমরা অন্য জায়গায় থাকি। হাসিবকে মাঝে মাঝে বলি, আমাদের জন্য মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করেছ, এটা আমার কেমন যেন লাগে, তুমি তো তাদের সন্তান। হাসিব আমার প্রতি উত্তরে বলে, নিধিও আমার সন্তান। যে মা বাবা আমার সন্তানকে মেনে নেবে না, সে মা বাবার সাথে আমারও কোনো সম্পর্ক থাকবে না। আমি এখন 6 মাসের অন্তঃসত্ত্বা, জানতে পেরেছি ছেলে হবে। হাসিব সবসময় বলতো, আমার একটা মেয়ে আছে, এখন একটি ছেলে হলে আমার সংসার পরিপূর্ণ। তার ইচ্ছা পূর্ণ হয়েছে। নিধির 5 বছর হাসিব তাকে স্কুলে ভর্তি করিয়েছে। সকাল 7টায় হাসিব নিধিকে স্কুলে দিয়ে আসে, আবার 9টায় নিয়ে এসে পরে সে অফিসে যায়। সে সব দিক দিয়ে পারফেক্ট, স্বামী হিসেবে, বাবা হিসেবে। এখন ভাবি আল্লাহ মানুষকে কষ্ট দিয়ে পরীক্ষা দেয়, দেখে আমার বান্দা আমার পরীক্ষার ওপর কেমন আস্থাশীল থাকে। আল্লাহ তো দয়াবান, তার উপর অগাধ আস্থা বিশ্বাস রাখলে একদিন না একদিন আল্লাহর অশেষ রহমত তার বান্দার উপর ঠিকই বর্ষণ করবে ইনশাআল্লাহ।